এটা- আচ্ছা, আজকে আমি আছি শিব রয়ের সাথে। শিব, কলকাতা থেকে তুমি কথা বলছো তো এখন? না, আমি এখন ব্যাঙ্গালোরে আছি। তুমি এখন এই ব্যাঙ্গালোরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। আমি তো কলকাতা বেস্ট, কিন্তু ব্যাঙ্গালোরে অনেক কাজ করি। হ্যাঁ, ন্যাচারালি কলকাতায় তো অত কাজ নেই। তো শিব খুব সফল একজন বাঙালি উদ্যোক্তা, এন্টারপ্রেনার এবং আর্কিটেক্ট। অর্থাৎ বিভিন্ন জিনিসের ডিজাইন করে। এখন আর্কিটেকচার ফিল্ডটা কি সেটা নিয়ে আমার কাছে প্রচুর প্রচুর, আমি বোধহয় হান্ড্রেডস অফ রিকোয়েস্ট পেয়েছি। তো ওর সাথে আমার একটা পডকাস্ট এই নিয়েও লং টাইম ডিউ ছিল, কারণ আমি আমার চ্যানেলে প্রায় সব প্রফেশনালি পডকাস্ট করি। আর্কিটেকচার একটা গুরুত্বপূর্ণ প্রফেশন, ওর সাথে আমার প্ল্যান হয়ে বসে আছে, 2 বছর ধরে হয়নি। তো থ্যাঙ্কফুলি যে উই নাও ডুইং ইট। তো শিব, প্রথমে আমি একটা জিনিস তোমাকে বলে রাখি, একটা সমস্যা তোমাকে আমি বলি যে আমি তো যেহেতু এই জীবন জীবিকা চালাচ্ছি এবং প্রতিদিন শয়ে শয়ে মেসেজ পাই, তো তার মধ্যে থেকে আমি একটা বোঝার চেষ্টা করি যে লোকজনের প্রবলেমটা কি হচ্ছে কেরিয়ার চয়েস নিয়ে। একটা বিশাল প্রবলেম কেরিয়ার চয়েস নিয়ে হচ্ছে কি, যে পশ্চিমবঙ্গে একটা অত্যন্ত ব্যাকওয়ার্ড ইকোনমি, ভেরি ব্যাকওয়ার্ড ইকোনমি, এবং যতগুলো অ্যাডভান্স পেশা আছে, ধরো আর্কিটেকচার বলো, চার্টার্ড ইঞ্জিনিয়ারিং বলো, এবং বিভিন্ন আর্কিটেকচার, সেসব পেশার লোকজন মানে অভিভাবকরা তাদের আশেপাশে খুঁজে পায় না। কি হয়, যদি তোমার মানে পরিচিত সার্কেলের মধ্যে কেউ আর্কিটেক্ট থাকে, চার্টার্ড ইঞ্জিনিয়ার থাকে বা অ্যাডভান্স দিয়ে থাকে, তাহলে তারা সেই পেশাটা সম্বন্ধে পরিচিতি লাভ করে। পশ্চিমবঙ্গে চাকরি বলতে একটাই, সেই স্কুলের চাকরি। এবং খুব আনফর্চুনেটলি যার জন্য যা হয়েছে, যে এখানে গ্রামের লোকজন বা একটু গ্রাম শহরের লোকজন একটা জিনিসই বোঝে, যে আইদার স্কুলের চাকরি হয়, আর নাই নিট দিয়ে ডাক্তারি করা যায়, আর নাই যেই দিয়ে ইঞ্জিনিয়ারিং করা যায়। তার বাইরে এরা কিছু বোঝেই না। এটা খুব একটা দুর্ভাগ্যজনক অবস্থা পশ্চিমবঙ্গের। এবং এটা হয়েছে আমাদের অর্থনীতি ক্রমাগত লাস্ট 50 বছরে খুব মানে পিছনে চলে যাওয়ার জন্য। ইন এনি কেস, তো উইদাউট মাচ ডাইলিউশন, যেটা আমি চাইছি, প্রথমে তুমি তোমার নিজের সম্বন্ধে বলো একটু, তুমি কোথায় পড়াশোনা করেছো, কি করেছো, এবং তারপরে হচ্ছে যে পিপল নিড টু নো যে আর্কিটেকচার ফিল্ডটা কি। তারপর আর্কিটেকচার ফিল্ডে ওরা যদি চাকরি পেতে চায় কিভাবে করবে, যে অনেকে আর বিআর পড়ছে। তো এই তিনটে বিষয়ে আমরা মোস্টলি তোমার কাছ থেকে গাইডেন্স চাইবো, বা আমাদের অভিভাবকরা তোমার কাছ থেকে গাইডেন্স চাইবো। তো প্রথমে তোমার সম্বন্ধে একটু জানা যায়, তুমি নিজেকে নিয়ে একটু বলো। আমি তো মানে আমার বাবা দূরদর্শনে কাজ করতো, আর আমার বাবারা শান্তিনিকেতনে, তো বুঝতেই পারছো যে সবসময় আমাদের গান, নাচ, ড্রয়িং এগুলোর মধ্যেই বড় হয়েছি। তো আমার বাবার ট্রান্সফারেবল জব ছিল, আমি উড়িষ্যাতে জন্মেছি। তারপরে ওরা বাংলা শেখার জন্য আমাকে কলকাতা পাঠিয়ে দেয়। তারপর কি বাংলা মিডিয়ামেই আমি পড়েছিলাম, মানে ওটা ডেলিবারেটলি করেছিল যাতে আমি বাংলাটা শিখতে পারি। তারপরে আমি ছোটবেলা থেকে আঁকতে ভালোবাসতাম, আর ম্যাথস করতেও খুব ভালোবাসতাম। এই দুটোকে অনেকে আনরিলেটেড মনে করে, মানে ম্যাথস আর ছবি আঁকা। তো সেই হিসাবে আমি না, আমাদের সময় অত জানতো না আর্কিটেকচার ব্যাপারটা কি, অত তুমি যেটা বললে আমাদের সময় এখনো হয়তো তাই, ইঞ্জিনিয়ারিং ডাক্তারি এই দুটোই বুঝতো। তো আর্কিটেকচার মানে আর্ট রিলেটেড ছেলেদের জন্য একটা যে ফিল্ড থাকতে পারে সেটা কেউ জানতো না, মানে আমি অন্তত জানতাম না। তারপরে আমি প্রথমবার আমার কি হলো, জয়েন্টে একটা র্যাঙ্ক হলো, আমি সিরামিক বলে একটা সাবজেক্টে ভর্তি হলাম, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর। তো সেটা দেখলাম যে আমার খুব একটা মানে ওটা পড়লে আমি লাইফে ফ্রাস্ট্রেটেড হয়ে যাব, আই এম নট কাট আউট ফর দ্যাট। তখন আমি জানতে পারলাম যে আর্কিটেকচার বলে ছিল, যেটা আমি সে বছরই পেয়ে যেতাম ওই র্যাঙ্কে। আরেকটা এক্সাম, যাদবপুরের আরেকটা এক্সাম দিতে হতো, আমার অত অ্যাওয়ারনেসই ছিল না, ওই র্যাঙ্কেই হয়ে যেত। তো আমি পরের বছর আমি ভাবলাম আরেকবার জয়েন্টে তো র্যাঙ্ক এসেই যাবে, তাহলে আমি ওটা আরেকবার আমি আর্কিটেকচারে ভর্তি হবো। পরের বছর যেটা ভালো হলো, ওই ওই স্রোতে আমার আইআইটি হয়ে গেল, ওটা আমার বোনাস ছিল। তো আইআইটি তে গেলাম, আমার আর্কিটেকচার নিয়ে পড়াশুনো করলাম। তারপরে তাহলে আমি, তুমি আইআইটি খড়গপুরে বিআর করেছো তো? হ্যাঁ হ্যাঁ, আইআইটি খড়গপুরে আমি বিআর তোমাদের করেছি সময় 5 বছর। কে কে ছিলেন? একটা বেসিক্যালি আমি একটা আমার বিটার এক্সপিরিয়েন্স বললাম। আমার ফার্স্ট ইয়ারের ড্রয়িংটা, আমাদের সেকশনের ড্রয়িংটা অ্যাকচুয়ালি আর্কিটেকচারের হাতে ছিল। আর মানে আচ্ছা, জেনারেলি মেকানিক্যাল সিভিল হলে একটু তাও পাত্তা পাওয়া যেত, আর্কিটেক্টের মাস্টার মশাইটা মানে ড্রয়িং এর ব্যাপারে খুব খতরনাক ছিল, বুঝলে। মানে আমাকে পুরো কাঁদিয়ে ছেড়ে দিয়েছিল। আমার জীবনে যেসব পরীক্ষায় পাস করতে সবচেয়ে বেশি মানে লাইফে কষ্ট হচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, এবং ওটা তোমাদের প্রফেসরদের হাতে। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করতে তোমরা? হ্যাঁ, মানে ওই ফার্স্ট ইয়ারে যে দুটো কমন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থাকে, সলিড ড্রয়িং আর কি, তো ওটা তো তুমি জানো বিভিন্ন ডিপার্টমেন্টের হাতে থাকে। ধরো আমাদের সময় 5-6টা সেকশন ছিল, আমাদের সেকশনটা ছিল তোমাদের প্রফেসরদের হাতে। আর আচ্ছা তখন আচ্ছা, ওই দুজন, খুব আমি জানি না তোমাদের সময় ছিলেন কিনা, দুজন ফেমাস ম্যাডাম এবং একটা কাপল ছিলেন, আমি ভুলে গেলাম ওনাদের নাম। মৃদুলা ব্যানার্জি কি যে আমাদের সময় ছিলেন না ওই? না না, ফেমাস ছিলেন, তোমার হাজব্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন, এবং ও বাবা মানে
সে আমি আসছি, আমার এখনো মনে আছে, মানে এখনো বোধহয় আমি ঘুম থেকে উঠলে আতঙ্কে ভুলি আর কি। প্রোডাকশন দিতে এটা ফিজিক্স পড়তে গেছি ওখানে, আর ফার্স্ট ইয়ারে এরকম ভাবে সলিড ড্রয়িং পড়েছে, বাট ইউ আর ভেরি রাইট। আমি তারপর তোমাকে বলি কি, তুমি এই যে কথাটা বললে আমার খুব ভালো লাগলো, যে অঙ্কর সাথে এই ড্রয়িং এর ব্যাপারটা কেউ বুঝতে পারে না। তো প্রথমে তো কাজই ছেড়ে দিয়েছিল যে সলিড ড্রয়িং। পরবর্তীকালে যখন ধরো আমি থার্ড ইয়ারে ফিজিক্স আমরা ভেক্টর ক্যালকুলাস শিখি, কারণ ভেক্টর ক্যালকুলাস ইজ ফাউন্ডেশন অফ ফিজিক্স ফর অল সাবজেক্টস, এনি কাইন্ড অফ কোর্স। ভেক্টর ক্যালকুলাসে প্রচন্ড থ্রি ডাইমেনশনাল ভিজুয়ালাইজেশন করতে হয়। এবার পরে আমি বুঝতে পেরেছি যে থ্রি ডাইমেনশনাল ভিজুয়ালাইজেশন ইজ অ্যান আর্ট। তুমিও জানো তোমার ফিল্ডে থ্রি ডাইমেনশনাল ভিজুয়ালাইজেশন, এবং থ্রিডি ভিজুয়ালাইজেশন না করতে পারলে কেউ ভেক্টর ফিল্ড ভিজুয়ালাইজেশন করতেই পারবে না। পরবর্তী ক্ষেত্রে ওই যে তোমাদের মাস্টারমশাই আমাকে কাঁদিয়ে ছেড়েছে, কিন্তু আমি ভীষণ উপকারও পেয়েছি। আমার গল্পটা বলছি। হ্যাঁ, সেটাই মানে আর্কিটেকচার আমাদের যেরকম হতো যে তোমরা যখন সকালবেলা ডিপার্টমেন্টে ক্লাস করতে যেতে, আমরা স্টুডিও থেকে তখন ফিরতাম ঘুমোতে। মানে আমরা সারা রাত জেগে কাজ করতাম, খুব টাফ স্টুডেন্ট লাইফ, খুব টাফ হয়, মানে সারা রাত জেগে কাজ করতে হয় আমাদের, প্রচুর ওপর নিচে থাকে। আর ডিজাইনের সবচেয়ে বড় ব্যাপার যেটা আমি রিলেট করি হচ্ছে ইয়েতেও, আমাদের প্রফেশনাল ফিল্ডেও করেছি, যে ডিজাইনে তো ভালো খারাপ মানে ইটস সাবজেক্টিভ না। তুমি আমার এই পেছনে যে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে রেখেছি, এটা আমার চোখে ভালো লাগছে, তোমার খারাপ লাগতেও পারে, না এটা তোমার পছন্দ না। তো সেইখানে আমাদের যেটা হতো, মানে সেটা খুব কম বয়স থেকেই হয়েছে, যে আমাদের একটা জুরি থাকতো সামনে, তাদেরকে কনভিন্স করতে হতো যে এই ডিজাইনটা ভালো, মানে ভালো না খারাপ তুমি নিজেও জানো ডিজাইনটা অতটা ভালো হয়নি, কিন্তু গিয়ে বলতে হবে ওয়ার্ল্ডকে এই ডিজাইনটা বেস্ট আই ক্যান গিভ। ওকে, তো সেই জিনিসটা কিন্তু আমি, যারা তুমি নিশ্চয়ই স্টুডেন্টদের জন্য বলছো, যে আমি আর্কিটেকচারে বলে দিই যে আর্কিটেকচারে কিন্তু এখন যে তোমাকে আর্টিস্ট হতেই হবে এটা কোনো মানে নেই। 90s এর আগে ছিল, আগে সব আর্কিটেক্ট আর্টিস্ট হতো, কিন্তু এখন সেটা তুমি, মানে তোমার যদি একটা খুব ভালো মাথায় কিছু থাকে, তুমি সেটা কম্পিউটারের থ্রু দিয়েও করে দিতে পারবে। মানে তোমার আইডিয়াটা থাকলে কম্পিউটার ক্যান হেল্প ইউ টু ব্রিং আউট দ্যাট 3D রেন্ডারিং তোমাকে একটা জোকস বলি, শুনো। দুদিন আগে আমার ওয়াইফ বললো যে ওর রুমটাকে রিঅর্গানাইজ করবে, বলে তুমি এত এআই করছো, তোমার এআই সফটওয়্যার দিয়ে দেখাও কি কি পসিবিলিটি আছে। তো আমাকে একটা নির্দেশ দিচ্ছি, বলে বেডটা এভাবে শিফট হবে, এটা আমি 4-5 ভাবে করলাম। তো ওটা আমি বলছি তোমাকে, তো আমার কাছে তো সবচেয়ে পাওয়ারফুল সফটওয়্যার গুলো আছে এআই করতে বলেছি, করে আমি 10খানা আমার ওয়াইফকে দিলাম, ওর একটাও পছন্দ হলো না, সে ম্যানুয়ালি আমি জানি না কি তুমি বলছো, বট তবে মানে হবে কিনা। সেটাই মানে সেটাতেও আসছি, আমি এআই এর ব্যাপারটাতেও আসছি। তো আমি যেটা বলছিলাম যে বাচ্চারা যারা আর্কিটেকচার করতে চায়, আর্কিটেকচার কিভাবে আমাদের বাচ্চাদের ভালো লাগে, একটা নতুন জায়গায় বাবা মার সাথে ঘুরতে গেল, মার্ভেলাস আর্কিটেকচার দেখলো, সেই থেকে বাচ্চাদের মনে হয়। তো অনেকের বাবা মা বলে তুমি তো আঁকতে পারো না, তুমি কেন আর্কিটেক্ট হবে। তো ভালো খবর হলো, আফটার অটোক্যাড, 3D অ্যানিমেশন, 3D ম্যাক্স এইসবের পরে তুমি আঁকতে খুব ভালো না পারলেও ইউ ক্যান বি অ্যান আর্কিটেক্ট। আমারও কিছু জুনিয়র আর্কিটেক্ট আছে যারা ব্রিলিয়ান্ট আর্কিটেক্ট, আমার থেকেও অনেক ভালো আর্কিটেক্ট, কিন্তু ওরা কিন্তু হাতে আঁকতে পারে না। তো এইটা একটা মিথ এখন, যে তোমাকে দারুণ আর্টিস্ট হতে হবে টু বি অ্যান আর্কিটেক্ট, কিন্তু আমাদের সময় ছিল যে ইউ হ্যাভ টু ড্র টু আ সার্টেন এক্সটেন্ট। তো সেটা একটা বিশাল জিনিস, যে তুমি যদি কেউ যদি খুব প্যাশনেট হয় আর্কিটেকচারের দিকে। আরেকটা হচ্ছে যে তুমি যেটা বারবার বলো, যে লাইক ইন এভরি ফিল্ড এখন যেটা হয়ে গেছে, আর আমাদের সময়ও ছিল সেটা, যে আমাদের যে ডিজাইনটাকে আমাদের ডিফেন্ড করতে হতো, যে এখন ওটাকে নতুন ভাবে বলে স্টোরি টেলিং, রাইট? আর আমরা তখন বলতাম যে আমরা ভাঁট বকছি আমরা নিজেদের মধ্যে, যে কিভাবে আমরা একটা জিনিসকে, মানে আমি একটা বানিয়েছি মনে করো রুম, সেটাকে কি করে প্রেজেন্ট করব। তখন আমরা খুব হাসাহাসি করতাম যে স্টুডেন্ট লাইফে, যে প্রফেসরদের সামনে এটা বলতে হবে ওটা বলতে হবে। কিন্তু এখন আমি প্রফেশনাল লাইফে এসে দেখি ওইটা কিন্তু আর্কিটেকচারের সবচেয়ে বড় জিনিস। যে করে বলি, ওটা আর্কিটেকচারের না, ওটা পৃথিবীর সব জায়গায়। তুমি ফিজিক্সের থিওরি করো, ম্যাথামেটিক্স এর থিওরি করো, কেমিস্ট্রির নতুন মলিকুল বানাও, ইঞ্জিনিয়ারিং এর নতুন ডিজাইন করো, কোনো প্রোডাক্ট বানাও, কোনো বিজনেস করো, স্টোরি ইজ এভরিথিং। পেছনের স্টোরিটা যদি তুমি, কারণ আমি প্রচুর স্টার্ট আপকে অ্যাডভাইস করি, তো ফার্স্টে আমি দেখুন, এবং আমাকে ওইভাবে ট্রেন করেছিল। আমি যখন মাইক্রোসফট স্টার্ট আপে ইনকিউবেশনে ছিলাম, আমাদের একটা চ্যালেঞ্জ ছিল, বলে যে তুমি যে স্টার্ট আপটা করছো বা করছো, তোমাকে
1.5 মিনিট সময় দিত, 90 সেকেন্ড, বলে 90 সেকেন্ডের মধ্যে তুমি যদি ওটাকে বোঝাতে না পারো গল্পটা, তোমরা মানে ওটাকে এলিভেটর স্পিচ বলো, মানে একটা এলিভেটর এলিভেটেড স্পিচে, ওই 90 মিনিটে এলিভেটেড স্পিচে যদি তুমি বলতে পারো তো তুমি জানো যে তুমি কি করছো, না হলে আমরা ধরে নেবো এটাও কিন্তু একই ব্যাপার। তুমি আর্কিটেক্ট বলো, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, কেউ যদি 90 সেকেন্ডের মধ্যে তার গল্পটা না বলতে পারে, হি ডাজন্ট নো হোয়াট ইজ ডুইং। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি বিপ্লব দা, এটাই হচ্ছে ব্যাপার যে ডিজাইনের তো কোনো রাইট রং থাকে না। আমরা যেটা করি, মানে এখন একটু প্রফেশনাল ব্যাপারটায় আসি, যে মনে করো আমরা তোমার বাড়ির ডিজাইন করব, রাইট? তো আমি কিন্তু তোমার সাথে প্রথমে গল্প করব, আই উইল ট্রাই টু নো যে হোয়াট এক্সাইটস ইউ। তুমি যদি খুব মুভি দেখতে ভালোবাসো, তোমার লিভিং রুমটা একরকম হবে। তুমি যদি বই পড়তে খুব ভালোবাসো, তাহলে আরেক রকম হবে। এটা কিন্তু আমাদের ফিল্ডে আছে। দেখবে বড় যারা ফটোগ্রাফার, যারা স্পেশালি পোর্ট্রেট ফটোগ্রাফি করে, তার যখন না কারোর সামনে ক্যামেরা থাকে, খুব ইন্টিমিডেটিং হয়। তো ওরা প্রথমে কি করে, ক্যামেরাটা লুকিয়ে দেখে, প্রথমে গল্প করে। এটা কিন্তু জাস্ট টাইম পাস না, ওরা না কি করে, প্রথমে ব্যাপারটা জেনে নেয় যে কি ইচ্ছে ও অনেকটা ইজ আউট হয়ে যাবে। আমরাও সেরকম, আমরা প্রথমে ক্লায়েন্টের সাথে গল্প করি, জানতে চাই যে কি ওকে ভালো, কোন জিনিসটাকে এক্সাইট করবে। সেইভাবেই কিন্তু আস্তে আস্তে ডিজাইনটা হয়, এবং এইটা কিন্তু মাচ বিয়ন্ড আর্টিস্টিক এবিলিটি অ্যান্ড অল। মানে আমি এটা এতগুলো কথা এই কারণেই বলছি যে সবাই ভাবে যে আমার ছেলে আঁকতে পারে না, আমার ছেলে আর্কিটেক্ট কি করে হবে। আঁকাটা এখন আর কোনো প্রবলেম না, কিন্তু এই যে কোয়ালিটি, এটা তো আর এআই করতে পারবে না। তোমাকে সামনে গিয়েই কথা বলতে হবে, তোমাকেই ডিফেন্ড করতে হবে। আর চুনোপুটি আর্কিটেক্ট থেকে পৃথিবীর সবচেয়ে বড় আর্কিটেক্ট, সবাই কিন্তু ক্লায়েন্টের সাথে কিন্তু খোঁটাখুটি চলতেই থাকে। এটা কিন্তু এরকম না যে ছোট আর্কিটেক্টদের সাথে হয়, বড় আর্কিটেক্টের সব কথা ক্লায়েন্ট মেনে নেয়। সেটাকে কি করে ডিল করবে, সেখানে সেখানে কতটা তুমি মাথা ঠান্ডা রেখে কতটা কম্প্রোমাইজ করবে, কতটা, এই জিনিসটা কলেজে অনেক সময় শেখানো হয় না। এটা এটা কিসে শেখানো হয় আমি জানি না, মানে হয়তো আমি তো আমি যেটা আমার পার্সোনালি যেটা হয়েছে, আমি কলেজ যখন গ্রাজুয়েট করার পরে যখন আর্কিটেকচারের কাজ করতাম, আমি সাইড বাই সাইড অনেক এমবিএ এর ক্লাস নিতাম। মানে আই ওয়াজ 23 ইয়ার্স ওল্ড, আর আমার যে ক্লাসের স্টুডেন্টরা আসতো প্রায় 70 জন, তাদের অ্যাভারেজ এজ ছিল 27-28। তো ওই সামনে কথা বলতে বলতে হয়তো আমি অনেকটা বেশি কনফিডেন্স পেয়ে গেছিলাম, যেটা আমাকে সবচেয়ে বেশি কাজে লেগেছে। তো আমি এই কারণেই বলছি যে শিব, তোমাকে আমি আর একটা কথা বলি, এই যে তুমি সেকেন্ড পার্টটা বললে না, যে যে নুয়ান্সেসটা, যে বেসিক্যালি আমি সবাইকে একটা জিনিস বলছি আর কি, জানো, আজকে তো ফার্স্ট ফান্ডামেন্টাল কোশ্চেন সমস্ত অভিভাবকদের কাছে, স্টুডেন্টদের কাছে, যে স্যার এআই যুগে কি করে সার্ভাইভ করবো, সেটাও ঠিক করে বলতে পারে না। মানে বটম লাইন থেকে যে এআই যুগে কি করে সার্ভাইভ করবো। রাইট। এবং আমি এখানে একটা ম্যাথামেটিক্যালি ওদের বলি যে যেখানে ডিগ্রিজ অফ ফ্রিডম বেশি, সার্ভাইভ করবে, কারণ ওটা এআই দিয়ে হয়। এই যে তুমি আর্কিটেকচার এটা বললে, তুমি এসেন্সিয়ালি আমি যদি সেটাকে গণিতের ল্যাঙ্গুয়েজ, ম্যাথামেটিক্স এর ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করি, তার মানেটা দাঁড়াচ্ছে যে একটা কাস্টমারের প্রতিটা জায়গায় যদি তুমি চয়েস গুলো দেখো, তার পারমিটেশন কম্বিনেশন করলে ইনফাইনাইট চয়েস হয়ে যায়। এন্ড দ্যাটস আ ভেরি ডেডলি থিং ফর বিজনেস, রাইট? এটা কাস্টমার বলবে এটা এখানে না, এটাই চাইছি, এই চাইছি, তুমি ভাবো, মানে এটা পুরো লাইক কিডস ইন দ্য ক্যান্ডি রুম। প্রত্যেকটা কাস্টমার তোমার কাছে কিডস ইন দ্য ক্যান্ডি রুম, এটা হলে ভালো হয়, এটা হলে ভালো হয়, ঠিক আছে? এবার ওই কাস্টমারও যদি এআই দিয়ে আজকে আর্কিটেকচার বা ওই ডিজাইনটা তৈরি করতে চায়, আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, পারবে না। এখানেই আমার মনে হয় আর্কিটেকচার পেছনে, কারণ তুমি জানো যে বেসিক্যালি কি পসিবল না, বেসড অন ইউর এক্সপিরিয়েন্স এন্ড ফেলিউর, আর সেগুলো কোথাও কোনো বইয়ে লেখা নেই। এটা তুমি মানে তো সবাই জানতে চাই, দেখো এই প্রশ্ন তোমার কাছে উপজে যে এআই যুগে সবই তো আর্কিটেকচার, ড্রয়িং ফ্রয়িং সবই এআই করে দিচ্ছি, কিন্তু আমি বারবার করে বলছি কি সাহিত্য লেখা থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে, না এআই পারবে যখন তুমি ওকে ডেফিনিটিভ ইনপুট গুলো দিতে পারবে। কিন্তু তার আগে যে নুয়ান্সেস গুলো আছে, এন্ড অরিজিন অফ দ্য নুয়ান্সেস, এভরি টাইম আর্কিটেকচার বলে না, পৃথিবীর সব জায়গাতে ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট হোক, যাই হোক, অরিজিন অফ দ্য নুয়ান্সেস ইজ কাস্টমার। কাস্টমার কিডস ইন দ্য ক্যান্ডি স্টোর এভরিওয়্যার। তো সবচেয়ে বেড়াচ্ছে। বল। আরেকটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে তুমি মনে করো শেফ, তুমি যখন রান্নাটা করছো, তোমার পাশে ক্লায়েন্ট দাঁড়িয়ে নেই, বা তুমি মনে করো ডক্টর, তুমি যখন অপারেশন করছো, তোমার, আমাদের তো পুরো অন দা ফেস না, বিল্ডিংটা হচ্ছে বা ইন্টেরিয়ার হচ্ছে, পুরোটাই ক্লায়েন্ট সব সময় পাশে থাকে। যে এটা কি হচ্ছে ওটা, তখন তোমার সবচেয়ে যে ক্যারেক্টারটা, এবিলিটিটা তোমার কাজে আসবে, যে তুমি তাকে কন্ট্রোল করছো কি করে।
এইটা দেখবে যে কারণে আর্কিটেক্টরা, বড় বড় পৃথিবীর বড় আর্কিটেক্টরা খুব স্ট্রং পার্সোনালিটি হয়, ফার্স্টে দেখবে ওদের এক্স্যাক্টলি, পার্সোনালিটি। এই যে হিউম্যান কানেকশনটার কথা বললে, রাইট, এটা আমি বারবার বলে আসছি, এআই এর যুগে দিস ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল থিং, যে একটা মানুষকে তুমি কি করে কন্ট্রোল করবে, বি ইট এ সেলস অর তার এক্সপেকটেশন ইন কাস্টমার। না, কিন্তু আমরা একটু নিচের লেভেলে আসি শিব, যেটা হচ্ছে যে এখানে মানে আমরা যে লেভেলে ডিসকাস করছি বাংলার অধিকাংশ লোক সে লেভেলে বুঝবে না, ইটস ভেরি আনফরচুনেট ট্রুথ অফ বেঙ্গল। তো প্রথম কথা হচ্ছে, ধরো এই যে পেশাটাতে কি কি করতে হয়, আমি একটু একটা তো হচ্ছে যে তুমি ধরো ডিজাইনটা করলে, কাস্টমারের সাথে কথা বলে তুমি তার মতো ডিজাইন করলে, তারপর সেই ডিজাইনের ট্রান্সলেশনটা, আমার নিজের অভিজ্ঞতা হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং এর ডিজাইন করাটা সবচেয়ে সহজ কাজ, তারপরে কাজ হচ্ছে যে ডিজাইনটাকে ট্রান্সলেট করতে গিয়ে ধাক্কা খাওয়া, যে মেটেরিয়াল পাওয়া যাবে কি নেই, পাওয়া যাবে কিনা তার প্ল্যান করা, কারণ তোমার ডিজাইনটা হয়তো এটা চাইছো কিন্তু মেটেরিয়ালটা পাচ্ছ না, এই যে নুয়ান্সেস গুলো আছে এইটা নিয়ে বলো, কারণ আমার ধারণা এটাও তো একটা বিষয় জায়গা। ঠিক, প্রথমে কি হয় বা যে আমাদের প্রথমেই যেটা করতে হবে যে ইউ হ্যাভ টু ইমপ্রেস দ্য ক্লায়েন্ট, ওর একটা ফেথ আসতে হবে। তো সেটা কি করে হয়, দুটো, যে হাউ ইউ আর কাউন্সেলিং দেম, মানে কি করে তুমি সোজা ভাবে বলছো, আরেকটা হচ্ছে তোমার প্রিভিয়াস ওয়ার্ক, সেগুলো দেখে হি উইল গেট সাম ফেথ। কেননা এখানে তো কোটি কোটি টাকার ব্যাপার থাকে, যেটা পেন কেনার ব্যাপার না। প্রথমে ইউ হ্যাভ টু কনভিন্স দ্য পার্সন দ্যাট আই এম দ্য রাইট আর্কিটেক্ট ফর ইউ, এন্ড ভাইসা ভার্সা। অনেক সময় আমরা ক্লায়েন্টকে দেখে নিই, যে ক্লায়েন্টরাও আমাদের পক্ষে ঠিক হবে কিনা। তারপরে আমরা কি করি না, তাকে আমরা একটা কিছু টেকনিক্যাল জিনিসে আমাকে যেতেই হবে, আমরা একটা মুড বোর্ড বলে জিনিস দিই। যে আমি অনেক ইন্টেরিয়র ডিজাইনিং করি, তাতে একটা মুড বোর্ড, মানে সেটা কিছুই না, সেটা হচ্ছে তোমার যে চয়েস, তোমার সাথে আমি হাফ এন আওয়ার, 1 ঘন্টা 2 ঘন্টা কথা বলে যা বুঝেছি, এই এই জিনিসগুলো তোমার হয়তো তোমার যে ডিজাইনে কাজে আসতে পারে। সেটা মুড বোর্ড আমরা অন্যের কাজও দেখাতে পারি বা নিজের কাজও দেখাতে পারি, সেই অবধি আমরা ফ্রি সার্ভিস দিয়ে দিই। তারপরে সে যখন বলে হ্যাঁ 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 শিব, লেটস স্টার্ট দ্য প্রজেক্ট, আই এম ভেরি এক্সাইটেড, তখন আমরা কি করি, একটা যেটা আমরা কলেজ লাইফে শিখি না, যে একটা প্রজেক্টের কিন্তু একটা বাজেট থাকে। কলেজে তো আমরা যা খুশি করে দিই। শিব, একটা জিনিস বলো, আমার যতদূর মনে হচ্ছে বিআরকে অ্যাকাউন্টিংটা খুব সিরিয়াসলি পড়ানো হতো, কারণ আমার পাশে একটা বিআরকে ছেলে ছিল, ওটা এনাফ নয় তুমি বলছো, আমি আমি কিন্তু জানি ওদের অ্যাকাউন্টিং এর কোর্স ছিল। না না না, ওখানে আমরা 5 বছরে যা শিখি, ওখানে বাজেট কিছু শেখানো হয় না, আটলিস্ট আমার সময় শেখানো হতো না। আনলিমিটেড বাজেট, মানে আমরা একটা সুন্দর একটা টয়লেট করতে গেলে হয়তো একটা ইটালিয়ান একটা ম্যাগাজিনের টয়লেট দেখলাম, সেটা বানিয়ে দিলাম। কিন্তু রিয়েল লাইফে তো তা হয় না, রিয়েল লাইফে একটা তোমার বাজেট থাকে। তো প্রথমেই আমাদের জানতে হয় যে সব বাজেট কত। সেটা আমি সবসময় এক্সাম্পল দিই, যে বাজেট বলে তো কিছু হয় না, যে তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো না, তুমি বিপ্লব দা, তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমি একটা ফোন কিনবো, এর বাজেট কত, এটা তো আমি আনসার দিতে পারবো, তুমি, আমি বলতো আপনার মোটামুটি বাজেট কত। আপনি দেখুন প্রচুর এখন মার্কেটে বা টিউটিউবে প্রচুর জিনিস আছে, আপনি একটা বাজেট ঠিক করুন, মোটামুটি এই বাজেট হয়। তো বাজেটটা আমরা প্রথমেই ঠিক করে নিই, না হলে কিন্তু ডিজাইন হবে না। কেননা ডিজাইনটা বাজেট মাথায় রেখেই করতে হয়, না হলে আমি একটা ডিজাইন করবো, ওর বাজেটের ধারে কাছে নেই, দুজনেরই টাইম নষ্ট। তো সেখানে আমরা একটা বাজেট ঠিক করে নিই, তার একটা পার্সেন্টেজ পয়সা আমরা নিয়ে নিই। আচ্ছা, আমি হচ্ছে ইন্টেরিয়ার প্রচুর করি, আমি আর্কিটেকচার করি না তা না, আমি খুব খুব কম আর্কিটেকচারের প্রজেক্ট নিই। আমি রিসেন্টলি একটা ডকইয়ার্ড কো বলে একটা ক্যাফে হয়েছে, সেটা আমি আর্কিটেক্ট, ওটা খুব নাম করেছে এখন কলকাতায়। আরেকটা হোটেলের প্রজেক্ট করছি, আর আমি প্রচুর ইন্টেরিয়ার করি। তো ইন্টেরিয়ার আমরা এন্ড টু এন্ড করি, মানে আমরা শুধু ডিজাইন করি না, আমরা জিনিসটা তৈরিও করে দিই। তো মনে করো কারোর বাজেট 1 কোটি টাকা, তখন আমরা 10% মতন প্রথমেই নিয়ে নিই। নিয়ে এবার আমরা ডিজাইনটা তৈরি করতে করতে দেখাতে দেখাতে যাই, যে এই ডিজাইন হলো, এটা তোমার লিভিং রুম, এটা তোমার ব্যাংকোয়েট হল, এটা তোমার পছন্দ হয়েছে নাকি, 3D তে দেখাই। তখন একটা ব্রেন স্টর্মিং সেশন থাকে। এবার এটার দেখো, এটা 20 মিনিটেও তোমার ফ্রিজ হয়ে যেতে পারে, আবার 20 মাসেও ফ্রিজ না হতে পারে। মানে তুমি ইউএসএ আছো, তোমার অনেক সময় নেই, হ্যাঁ তুমি প্রথমেই, আমি এটা দেখলাম, হ্যাঁ শিব তুমি বানিয়ে দাও, এটা ভালোই হচ্ছে, আমার 20 মিনিটে এটা ফ্রিজ হয়ে গেল, আমি ডিজাইনটা এবার তৈরি করলাম। আবার অনেক সময় অনেক ক্লায়েন্ট একটু খুঁতখুঁতে থাকে, না এটা ভালো লাগছে না, এটা চেঞ্জ করো, আবার মাইন্ড চেঞ্জ করো, তারও একটা লিমিট থাকে, আমরা বলে দিই এতগুলোর বেশি চেঞ্জ হবে না। এরকম করে 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 ডিজাইনটা তৈরি হয়ে যায়, পুরো ডিজাইন তৈরি হয়ে গেল, ক্লায়েন্ট বললো হ্যাঁ আমি খুশি। এইবার সেই ডিজাইনের ওপর আবার একটা বিল অফ কোয়ান্টিটি আর বিল অফ এস্টিমেশন দুটোই হয়। তো সেই মনে করো তোমার বাজেট ছিল লেটস সে ফর আ 3 BHK, লেটস সে 30 lakhs, রাইট?
ওটা হয়ে গেল 34 lakhs বা 35 lakhs। কেননা আমরা তো 30 lakhs মাথায় রেখে বিলটা করেছি, কিন্তু পুরো ব্রেন স্টর্মিং সেশনের পরে, তারপর ডিজাইনের পরে দেখা গেলো 35 lakhs। এইবার তোমার দুটো কাজ করতে পারো তুমি। তুমি বলবে না না আমার তো বাজেট 30 লাখ ছিল, তুমি 35 না, তুমি 30 করো। তাহলে আমরা আবার কিছু ব্যাক ক্যালকুলেশন করে একটু কমিয়ে ওটাকে 30-তে নামাই, এই মেটেরিয়ালটা চেঞ্জ। আর এটা তুমি বলতে পারো না না 35 ইজ অল রাইট, লেটস গো অ্যাড। তখন আমরা আরো 50%, মানে টোটাল 50% পয়সা অন ফ্রন্ট নিয়ে নিই। পুরো মনে করো তোমার 35 লাখ বাজেট, তোমার 17.5 লাখ টাকা নিয়ে তখন আমরা কাজটা শুরু করি। আর তারপরে আমাদের মাইলস্টোন অনুসারে টাকাটা আসে। এবার আমি যদি শুধু আর্কিটেকচারের প্রজেক্ট করি, তখন তো আমি শুধু ডিজাইন ফিস পাবো, তারও একটা মোটামুটি মাইলস্টোন আছে। খুব বড় প্রজেক্ট এটা। আর্কিটেকচারে কোথায় তোমাদের লাভ বেশি হয়? অ্যাজ ফার অ্যাজ আই নো ডিজাইনের থেকেও লাভ হয় যে তোমরা যখন পুরো জিনিসটাকে ডেভেলপ করো, পুরো ডেভেলপমেন্টের প্রজেক্টে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিজাইন মানে এরকম অনেকে ইন্ডিয়াতে মনে করে ডিজাইন ইজ ফর ফ্রি, মানে বুঝতেই পারছো, মানে অনেকে মনে করে হ্যাঁ ডিজাইন তো আবরাকাডাবরাই কিছু সুইচ টিপলেই হয়ে যায়, অনেকে ভাবে। তো শুধু ইন্টেরিয়র ডিজাইনিং এ ইটস অলমোস্ট নর্মস যে তুমি ডিজাইন করলে তোমাকে পুরোটা করেও দিতে হবে। সেটাই মানে তখন তোমার একটা ভালো মার্জিন নিয়ে আমরা কাজ করি, ভালো মার্জিন নিয়ে, কেননা আমরা অনেক রিস্ক ফ্যাক্টর থাকে না, লাস্ট পয়সা কাস্টমার টাকা পে করে না ইন্ডিয়াতে, যেটা সবচেয়ে বড় প্রবলেম। কিরকম ফেস করো কাস্টমার? এটা বিপ্লব দা আমি বলবো একটু মিথ, কেননা অনেক কিছু কিন্তু দেখো প্রথম কথা হচ্ছে যে ইন্ডিয়াতে বা সারা পৃথিবীতেই তুমি যখন এন্ড টু এন্ড করছো, ইট ভেরি আনঅর্গানাইজ সেক্টর। মানে কেউ কার্পেন্টার আছে, কেউ প্লাম্বার আছে, দে আর এক্সট্রিমলি আনঅর্গানাইজ। তো সব সময় যে ক্লায়েন্ট ভোগায় তা না, আমরাও ওদের ভোগাই অনেক সময়। হ্যাঁ মানে ইটস ভেরি আনপ্রেডিক্টেবল। কিন্তু তুমি যদি ক্লায়েন্টের মনোমতো কাজটা করে দাও, দে হ্যাপিলি পে। এটা কিন্তু খুব হাইপড একটা ব্যাপার যে এটা দুপক্ষেরই শুনতে হবে কেন টাকা দেয়নি। আমারও হয়েছে, আমারও প্রচুর টাকা মার গেছে, কিন্তু 99% কেসে তুমি যদি টাইম লাইন মেনটেন করো, আর তুমিও তো প্রথমে ক্লায়েন্টকে দেখে নেবে না, ক্লায়েন্টটা কেমন, এটাও একটা পার্ট অফ ইউর জব, যে তুমি ক্লায়েন্টটা কেমন, সে খুঁতখুঁতে, সে কিরকম। হ্যাঁ আমার প্রচুর ইউএস এর ক্লায়েন্ট থাকে, তারা খুবই ভালো। তো এইটা না আমি জানি না অন্যের কেমন এক্সপিরিয়েন্স, আমার কিন্তু খুব খারাপ এক্সপিরিয়েন্স হয়নি যে ক্লায়েন্ট টাকা মেরে দিয়েছে বা দেয়নি। দু একটা কেসে হয়েছে, সেগুলো সবই কমার্শিয়াল প্রজেক্ট। আমি অনেক রেসিডেন্সিয়াল প্রজেক্ট করি, এটা খুব মানে কি বলতো, ক্লায়েন্ট একবার ইগোতে যদি নিয়ে নেয়, তোমার সাথে ডিসপিউট হয়, তখনই টাকা মারে, মানে না হলে কিন্তু টাকা মারার কথা না। আর তাছাড়া এখন কি হয়েছে, নর্মস হয়েছে, আমরা স্ট্রাকচার বানানোর পরেই মোটামুটি 100% পয়সা মোটামুটি নিয়ে নিই, লাস্টে পড়ে থাকে 5%। সেটা কেউ না দিলেও খুব বেশি যে ক্ষতি হবে তোমার তা না, তাও হয় না, জেনারেলি হয় না। আর তুমি যত এক্সপিরিয়েন্সড হবে আমরাও আমরাও অনেক ভোগাই ক্লায়েন্টকে, কেননা বললাম না আনঅর্গানাইজ সেক্টর। মনে করো আমি কিছুদিন আগে আইআইটি তে একটা প্রোগ্রামে গেছিলাম, অনেক বড় সেই বিভৎস হাই ফান্ডা নিয়ে কথা হচ্ছে, হঠাৎ করে আমার কাছে একটা ফোন এলো যে তোমার ভেন্ডার গুটখা ফেলে দিয়েছে। তো কোন লেভেল থেকে কোন লেভেলে নেমে আসলাম। তো এই মাইক্রো ম্যানেজমেন্ট তো but those nuances are actually is absolutely required to save human job against the AI. By the way, আমি এটা বলি এই জন্য যে লোকে ভাবে, এবং বাঙালিদের অনেকেরই যে সব চাকরি স্কুলের টিচারদের মতো আরামের চাকরি হবে, হয় না। ফ্যাক্ট ইজ যে তুমি যখন প্র্যাকটিক্যাল বিজনেস করতে আসবে এবং ইউ আর এ বিজনেস ওনার, তোমাকে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত করতে হয়। ক্লায়েন্ট যদি বড় টাকার হয়, সো ক্লায়েন্টের একটা খুব ছোট রিকোয়েস্ট, ইটস মাইট বি বিলো ইউর ডিগনিটি টু সার্ভ হিম, বাট ইউ হ্যাভ টু সার্ভ হিম, ইউ নো দ্যাট, দেয়ার ইজ নো আদার ওয়ে। আমি ফার্স্ট যখন কাজ করেছিলাম মনে আছে, আমি নিজে আমি কি করে ফার্স্ট কাজটা পেলাম আসি, আমি তো কোনোদিন এন্ড টু এন্ড করবো ভাবিনি। আমার এক ডাক্তার বন্ধু আছে সমদর্শী, খুব কাছের বন্ধু, তোর নিজের ক্লিনিক বানাবে, তো আমাকে বলছে না শিব তোকেই বানাতে হবে, আমি ডিজাইন করে দেবো, আমার কোনো আইডিয়াই নেই কিভাবে বানাবো, বা না না তোকে বানাতে হবে। তারপর আমি কি হলো, আমি নিজে বানালাম, একে ওকে জিজ্ঞাসা করে, কেন এইগুলো তো আর পড়ানো হয় না, ল্যামিনেট কি করে লাগানো হয়, কোথায় প্লাম্বার হবে, কোথায় হ্যাঁ কার্পেন্টার হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
তো কি হয়, আরেকটা জিনিস হয়, আমি মনে আছে আমি রিক্সা করে নিজে সব ল্যামিনেট নিজে গিয়ে কিনে দিতাম। হ্যাঁ, প্লাম্বারকে জিজ্ঞেস করছি কিভাবে এটা হবে, কোনো আইডিয়া নেই। তারপরে ওদের যারা সহকর্মী ছিল, এবার কি হয় আমাদের যখন কাজটা চলে না তখন বোঝা যায় না লাস্টে কত সুন্দর হবে, হ্যাঁ বোঝা যায় না। তো মাঝে টেনশন যে শিপ পারবে কিনা, হ্যাঁ আমি নিজেও বুঝতে পারছি না। তারপর যখন কাজটা শেষ হলো ভালোই হয়েছে, ওদের সবাই খুব খুশি, আমিও খুব খুশি, বা একটা ম্যাজিকের মতন চেঞ্জ হয়ে যায়। তো সেইটাই আমার ফার্স্ট শুরু। তো তো আমি সেটাই বলছি যে আমরা বেশিরভাগ আই হ্যাভ টু আনলার্ন সো মেনি থিংস। আমরা হয়তো কলেজে পড়তাম গ্রিসের আর্কিটেকচার, রোমান আর্কিটেকচার, নিও ক্লাসিক্যাল, ক্লাসিক্যাল, পোস্ট মডার্ন, কিচ্ছু কাজে লাগবে না। তোমার সামনে একজন ক্লায়েন্ট থাকবে, সে হয়তো কিছু ফটো আনবে, বলবে আমার এরকম ভাল লাগে, তাকে একটু বোঝাতে হবে হ্যাঁ এটাকে একটু টোন ডাউন করো, এটাকে ইয়ে করো, তারপরে একটা আমাদের নিজস্ব নলেজ থাকে। না, এবার এটা কিন্তু এইটা তুমি যেটা বললে না, এটা ট্রু ফর, বাই দ্য লেট মি স্পিক ইট আউট টু আওয়ার অডিয়েন্স, এটা সব ফিল্ডের জন্য true। এই রাইট। আনলার্নিং প্রসেসটা অ্যাকচুয়ালি আমি বারবার করে বলি যে লোকাল ফিজিক্স পড়বো কেন, ম্যাথ পড়বো কেন, ইঞ্জিনিয়ারিং পড়বো কেন, স্যার কাজ করতে গিয়ে তো কোনোটাই কাজে লাগছে না, সব জায়গাতে একই অবস্থা। অ্যাকচুয়ালি দ্যাট ইজ অলসো নট ট্রু। ট্রুটা এই জন্যে আমি বরাবর বলি যে ওই যে তুমি লার্ন করে 100-এ 100 পাচ্ছ, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, দ্য লার্নিং ইজ রাইট। ইম্পর্টেন্ট। কিন্তু এটা তুমি মানবে, তুমি যখন গ্রিক আর্কিটেকচার জানছো, রোমান আর্কিটেকচার জানছো, দ্যাট ইজ হাউ ইউ লার্ন হোয়াট ইজ আর্কিটেকচার ইজ। অ্যাবসলিউটলি, Not অ্যাবসলিউটলি। necessarily যে what is Greek architecture, not necessarily what is Roman architecture. Physics এর ক্ষেত্রেও একই কথা, যে not necessarily you learn the theory, but you learn how to learn it. না, আরেকটা কথা বলছি বিপ্লব, হয়তো ওই ওই নলেজ গুলো ডিরেক্টলি লাগে না, কিন্তু দ্য ভোকাবুলারি, আই মিন দ্য কাইন্ড অফ ভোকাবুলারি উই ইউজ, রাইট, কাইন্ড অফ উই টক ইন পার্টিজ এন্ড অল। তো আর্কিটেক্টদের দেখবে একটা ল্যাঙ্গুয়েজ থাকে, তো ওইটা না অনেক কাজে লাগে। মানে ফার্স্ট থিং তোমাকে দেখে কারোর ভালো লাগতে হবে যে হ্যাঁ, এই রাইট। লোকটা আমার আচ্ছা, কাজ তুমি করতে এখানে পারে। আমার এবার নিজের ব্যক্তিগত কোশ্চেন আছে, ইটস নট ফ্রম দ্য আমি ফ্রম দিস থিং। অ্যাকচুয়ালি তুমি এখন কলকাতায় যেটা দেখছো, দেখো একটা লোকের প্রচুর অপশন আছে, রাইট? সে কন্টেম্পোরারি ডিজাইনে যেতে পারে, রোমান ডিজাইনে যেতে পারে, অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান ডিজাইন আই থিঙ্ক ইজ ভেরি অ্যাট্রাকটিভ, মুঘল ডিজাইনস আর অ্যাট্রাকটিভ। সো তুমি মিক্স করতে পারো। তো অধিকাংশ তো কাস্টমার এগুলো কিছু বোঝে না, ম্যাক্সিমাম বোঝে যে কন্টেম্পোরারি ডিজাইন বা তোমাকে একটা ফটো ধরে বুঝিয়ে দেবে। তো এখন মোটামুটি বাঙালিদের যে টেস্ট চলছে, এবং রবীন্দ্রনাথেরও নিজস্ব একটা আর্কিটেকচারাল সেন্স ছিল, রাইট? তুমি তো হ্যাঁ, হ্যাঁ, শান্তিনিকেতনে এসছো, রাইট? তো কি রাইট। বাঙালিদের আর ধরো মারোয়াড়িদেরও তুমি প্রচুর কাজ করো, তাদের একটা রাজস্থানী আর্কিটেকচার ইজ ভেরি ফেমাস বাই দ্য ওয়ে, মার্বেল এরিয়াতে। তো তুমি তুমি রাইট, এইটা রাইট। নিয়ে একটু যদি লোকজনকে একটু যদি বলো যে কলকাতায় কি টাইপের আর্কিটেকচার পপুলার ফর এখন যে আর্কিটেকচারটা মানে স্টাইলটা ইন্টেরিয়রে সবচেয়ে বেশি চলছে মিনিমালিস্ট, মানে অনেকটা তোমাদের ওই স্ক্যান্ডিনেভিয়ান, তুমি যে জায়গাটা বসে আছো, রাইট, ইটস সুইডেনে আমরা আমরা সেটাই ফলো হ্যাঁ, করি সুইডেন। স্ক্যান্ডিনেভিয়ান ডিজাইন। স্ক্যান্ডিনেভিয়ানে বেসিক্যালি কি হয় না, পুরোটা সাদা হয়। তো আমরা জেনারেলি ওটা ফলো করি। এবার আরেকটা স্টাইল আমরা বলি, এটা আর্কিটেকচারের রিভলিউশনস আগেও এসছে, রিভাইভাল। রিভাইভাল মানে হচ্ছে পুরোনো স্টাইল গুলো দেখে তার কিছু এলিমেন্টস আমরা নিয়ে নিই। মনে করো ফর এক্সাম্পল ফায়ার প্লেস তো আর নেই এখন, আর পৃথিবীতে কোথাও ইউজ হয় না যে কিন্তু ফায়ার প্লেস তো একটা আর্কিটেকচারাল এলিমেন্ট ছিল। তো ফায়ার প্লেস যেহেতু চলে গেছে, তার সিম্বলিক কিন্তু আমরা একটা অনেক সময় বানাই, অনেক সময় বানিয়ে দিই। মানে ওটাকে ফায়ার প্লেসের মতো না হলে না, ওটা তবে আমাদের চোখে। আমাদের এই পার্ট অফ দ্য ওয়ার্ল্ডে দেখো, কলকাতায় তো ফায়ার প্লেস লাগে না, কিন্তু আমাদের এই পার্ট অফ দ্য ওয়ার্ল্ডে ফায়ার প্লেস অনেকে ইউজ করে। আমার বাড়িতে ফায়ার প্লেস আমি ইউজ করি না, কারণ ইউজ করতে গেলেও ফালতু আমাকে আবার কাঠ কিনতে হবে, সেটা সমস্যা নয়। সমস্যা হচ্ছে আবার যেগুলো মানে ছাইগুলো আবার ক্লিন করতে হবে, রেগুলারলি ছাই ক্লিন রাইট, করাটা বড় টাফ ব্যাপার। একবার করার পর বলছি আই এম নট ডুইং। আমি রাইট। 15 বছর ধরে আমার বাড়িতে ফায়ার প্লেস আছে, আমি একবারই ইউজ করি বিকজ অফ দ্যাট ট্রাভেল। ও মাই গড। রাইট। তো সেটাই আমি বলছিলাম যে আমরা বেসটাকে করি হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান বা মিনিমালিস্টিক বেসটাকে, তার মধ্যে আমরা ফিউশন করি। মনে করো একটা রুল আছে, এটা রুলটা শুধু আর্কিটেকচারে না বা ইন্টেরিয়ারে না, তোমার এটা মুভি মেকিং এও বা যে কোনো গ্রাফিক্সে ইউজ করে, 60-30-10 রুল। মানে 60-30-10 রুল মানে এই যে আমার যে পেছনে তুমি ব্যাকগ্রাউন্ডটা দেখছো, 60% দেখবে একটাই কালার, আর 30% হচ্ছে কালার অফ দ্য উড অর লেটস সে ফার্নিচার, আর 10% হবে একটা পপিং কালার। এইটা বলা হয়েছে যে পৃথিবীতে সবচেয়ে চলে 10% পপিং কালার। মানে তুমি একটা হুসেনের ফটো দিতে পারো এখানে, যদি একটা হুসেনের একটা ব্রাইট গজগামিনী বা এরকম একটা ফটো থাকতো ভালো লাগতো। তো ওই 60-30-10 রুলটা না আমরা ওরকম ক্যালকুলেশন করে করি না, মানে ওটা আমাদের মাথাতে মানে ইনস্টল হয়ে গেছে যে 60-30-10 রুলটা যদি ডিভিয়েট হয় না আমাদের চোখে লাগে।
তো এই 60-30-10 রুলটা মেনে আমরা কি করি, ফিউশন দিই। আর কিছু এলিমেন্টস থাকে, আমি কিছুদিন আগে ফেসবুকেও লিখেছিলাম এটা নিয়ে, কিছু এলিমেন্টস থাকে যেগুলো একটা ঘরকে সুন্দর করে দেয়। এবার ইন্ডিয়াতে কি হচ্ছে, ইন্ডিয়াতে তো তুমি জানো যে কেন আমাকে অনেকেই জিজ্ঞেস করে আমি ইন্টেরিয়রটা কেন বেশি করি। কেননা ইন্ডিয়াতে আমরা একটু স্বার্থপর টাইপের, আমরা বাইরেটাকে পচিয়ে রাখি কিন্তু নিজের ঘরটাকে কিন্তু খুব সাজিয়ে রাখি। আমাদের এখন ইন্টেরিয়র যদি দেখো, ইস সামটাইমস ইজ বেটার দ্যান ইউএসএ, তুমি যে বাড়িগুলোতে বসে আছো। হ্যাঁ, না কিন্তু এটা ঘটনা, এটা একটা অত্যন্ত ইন্ডিয়ার খুব একটা ইন্টারেস্টিং জিনিস। বাড়ির সামনে প্লাস্টিক নোংরা, তার কোনো ইয়ে নেই, আর বাড়িতে ঢোকার পর পুরো বদলে যাচ্ছে। মানে আই ডোন্ট নো, আমি এখানে তো পুরো অপোজিট। আমাদের এখানে অবভিয়াসলি এক্সটেরিয়রের পেছনে আমরা অনেক বেশি খরচ করি কম্পেয়ার টু ইন্টেরিয়র। হ্যাঁ, এটা ইন্ডিয়ার একটা, ইউ লাইক ইট অর ডোন্ট লাইক ইট, বাট এটা ইন্ডিয়াতে হয়। আমরা বাইরেটা পচিয়ে রাখি, মানে পচিয়ে মানে ইটস এম্বারেসিং। আর তুমি যদি, আমি তো ইউরোপ ইউএস এর সাথে তুলনা করছি না, তুমি যদি শ্রীলঙ্কা ভিয়েতনামও যাও, ওরা আমাদের 10 গোল দিয়ে দেবে। মানে মানে এতটাই খারাপ অবস্থা। মানে কিছু পকেটস হয়তো আমাদের খুব সুন্দর, আমাদের কোনো মানে সিভিক সেন্স নেই, এখানে ঠোঙা ফেলছি এখানে, মানে বেশি না বলাই ভালো। কিন্তু তুমি একটা এমনি তুমি খুব গরিব লোকের, মানে যে ইকোনমিক্যালি খুব স্ট্রং না, তাদের বাড়িতেও দেখবে সে রোজ বাড়ির ভেতরটা পরিষ্কার করছে, পোছা মারছে, জিনিসগুলো একটু অর্গানাইজ করে রাখছে। কিন্তু যেই মাত্র ওই যে ঝাড় দিয়ে যেই ময়লাটা হলো, ওই বাইরে ওই বাড়ির সামনে ময়লাটা ফেলে দিয়ে চলে এলো, চলে গেল। তো ইন্টেরিয়ার কিন্তু ইন্ডিয়া অনেক এগিয়ে গেছে। এবং আমি এখন কালকে যে ফোন করেছিলাম তোমাকে, আমি কোথায় গেছিলাম জানো, মুজফ্ফরপুরে। ওখানে একজন বাড়ির 4 BHK বানাচ্ছে ইন্টেরিয়ার, 80 lakhs বাজেট ওর। তুমি ভাবতে পারো এটা 10 বছর আগে ভাবা 80 যেত। lakhs। বা তাও আমাকে জিজ্ঞেস করছে যে 1 কোটি টাকা আর 80 lakhs এর মধ্যে কি ডিফারেন্স। ওকে, তো মানে পিপল, কি হয়, আমাদের এই ইন্টেরিয়র যে ব্যাপারটা না, এটাকে পপুলারাইজ করেছে হচ্ছে হিন্দি সিরিয়ালস। এই হিন্দি সিরিয়াল সাজ ভি কভি বহুতি এইটা যখন এলো, তখন আমরা হঠাৎ করে কনসিয়াস হয়ে গেলাম যে আমাদের বাড়িটাকে দারুণ সাজিয়ে রাখতে হবে, আর আমাদের পোশাক আশাকও খুব ভালো পরতে হবে। বা আমাদের বা দিল্লি টিল্লিতে গেলে তো ওরা রীতিমতো কম্পিটিশন, মানে যে পাশের বাড়ি এত খরচা করেছে মানে আমার তার থেকে বেশি খরচা করতে হবে। তো এইটা একটা খুব বড় অপরচুনিটি, ইন্টেরিয়রে অনেক অনেক অপরচুনিটি আছে এখন ইন্ডিয়াতে, সত্যি অপরচুনিটি আছে। মানে সেখানে তুমি যদি তোমার কার্ড গুলোকে খুব ভালো করে খেলতে পারো, তাহলে ইউল গেট লট অফ প্রজেক্টস অলসো। আর এখন আমি তো যদি বলি একটা, ইন্ডিয়াতে এখন তো আল্ট্রা লাক্সারি যে অ্যাপার্টমেন্টস গুলো বিক্রি কিন্তু খুব বেড়ে গেছে, মানে 5 কোটির বেশি। মানে এটা এটা আমি জনগণকে জানিয়ে রাখছি, এটাকে বলে কে-শেপড ইকোনমি। অর্থাৎ রাইট, লাক্সারি গুডস, লাক্সারি অ্যাপার্টমেন্টের বিক্রি বাড়ছে, কিন্তু মধ্যবিত্তের পকেটে টাকা নেই। মানে অ্যাজ সারপ্রাইজিং অ্যাজ মে সাউন্ড, তুমি হাই ভ্যালু প্রজেক্ট অনেক পাবে, মিড ভ্যালু প্রজেক্ট, লো ভ্যালু প্রজেক্ট পাবে না। রাইট, 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 রাইট। তো এটা কিন্তু মানে, তো আমি তোমাকে ফিগারও দিতে পারি। লাস্ট ইয়ার 5 ইয়ার্স থেকে বেশি দামি ফ্ল্যাটের বিক্রি 33% বেড়েছে, এবং এটা বাড়ছেই। আর বাবু, একটা বাড়ি যখন 11 কোটি 12 কোটিতে কেউ কিনছে, সেখানে ইন্টেরিয়ারে কিন্তু সে খরচা করে 2.5 কোটি থেকে 3 কোটি টাকা। আমরাও এখন কিছু ওরকম প্রজেক্ট করছি, যেটা আনথিঙ্কেবল ছিল হ্যাঁ কিছুদিন আগে অব্দি। তো সেখানে তোমাকে বিজনেসও জানতে হবে প্রচুর, কিভাবে ক্লায়েন্টকে ইমপ্রেস করতে হবে, কোথায় মার্জিন বেশি রাখতে হবে, কোথায় মার্জিন কম রাখতে হবে। তো এইগুলো পুরোপুরি, মানে এটা শুধু যে আর্টিস্টিক হলেই চলবে তা নয়, ব্যাপারটা একদমই এরকম না। এখানে টেকনোলজিও আছে। তুমি যখন একটা ইলেকট্রিক্যালের কাজ করছো, ওখানে অনেক অনেক তোমার দায়িত্বও আছে, কিছু যদি হয়ে যেতে পারে, প্রাণ নাশ হয়ে যাবে। রেগুলেশন গুলো জানতে চাই। একটা জিনিস কিন্তু তুমি ভালো একটা প্রশ্ন তুলেছো, যেমন ধরো বাড়ির ইন্টেরিয়ারও তো এবং ইউএসএ তে প্রচুর রেগুলেশন থাকে। যেমন ধরো তোমার স্মোক অ্যালার্ম কি করে তুমি বসাবে, কি করে ইলেকট্রিক্যালের ওয়্যারিং করবে। আমি বাই দ্য ওয়ে, ইন্ডিয়াতে যেহেতু আমি ইলেকট্রিক্যাল ওয়্যারিং এর উপর কাজ করি, আমি ইলেকট্রিক্যাল সেফটির উপর কাজ করেছি, সেন্সর রিলেটেড। অধিকাংশ জায়গায় দেখেছি যে লোকজন মানে ইভেন ইন্ডিয়াতে যে নমিনাল, আমি আবার বলছি, হুম। ইন্ডিয়াতে রেগুলেশন নেই, তার নমিনাল যে রেগুলেশন আছে ইলেকট্রিক্যাল ওয়্যার ডিস্ট্রিবিউশনের, সেটা পর্যন্ত ফলো করতে চায় না। নিউট্রালের যে খুব কোয়ালিটির খুব ওয়্যার দেওয়া উচিত সেটা পর্যন্ত দেয় না। সেটা আর বোঝো না যে আহ,
না, কিছু জিনিস রেগুলেশন তো মানতেই হয়। যেমন মনে করো তোমার কোনো স্ট্রাকচারাল যদি লোড বিয়ারিং ওয়াল থাকে আগে থেকে ওরা বলে দেয়, তো ওটা তো কেউই ভাঙতে পারবে না, right? পুরো বাড়ি ধসে যাবে। তারপর এখন স্প্রিংকলার, ফায়ার, এগুলো নিয়েও কিন্তু ওটা তো কিছুই না, বেসিক্যালি ওদের পয়েন্টস গুলো ছেড়ে দেয়। আমাদের ওই ফলস সিলিং করলে ওগুলো ছেড়ে রাখতে হয়, এর বেশি ইন্টেরিয়ারে আর কিছু রেগুলেশন সেইভাবে আসেনি। কিন্তু আরেকটা জিনিস, ইলেকট্রিক্যাল ওয়্যারিং এ কোনো তোমাদের রেগুলেশন নেই, যেমন ধরো ইলেকট্রিক্যাল ওয়্যারিং এ ইউএসএ তে আছে, ধরো আমাদের তো এখানে 3টে লাইন থাকে, তোমার 110 ভোল্ট, 220 ভোল্ট আর একটা 220 ভোল্ট হেভি থাকে, মানে তোমার আমাদের ইভি গুলোকে চার্জ করার জন্য। তো 3টে সবসময় আলাদা করে মেনটেন, তার ওয়্যারিং এবং ডাক্টিং এর সেপারেশন, অনেক কিছু রেগুলেশন থাকে, সেগুলো বলছি ইন্ডিয়াতে এখন আসেনি। না না, আছে 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 আছে। আমরা এখন মনে করো কিছুদিন আগে আমি ব্যুরো ভেরিটাস এর কাজ করলাম ধানবাদে। ওই যে ল্যাব, ওদের তো ল্যাব, আর আমি তো ওটার এক্সপার্ট নই। আমাদের যে ইলেকট্রিশিয়ানস আছে আমরা তাদেরকে দিয়ে দিই ওরা পুরো ব্যাপারটা, পুরো লাইন এসএলআর সবগুলো করে সে পুরোপুরি দিয়ে দেয়। আর এখানে যেগুলো আছে সেটা হচ্ছে বড় অ্যাপার্টমেন্টে যে কাজগুলো করি ওই ব্যাপারগুলো মোটামুটি প্রথমে ইন মানে বিল্ডারই করে দেয়। তো আমাদের কি করতে হয়, বড় জোর ওখান থেকে তারগুলো টেনে, আমার লোড ক্যালকুলেশন তো করতেই হবে, ওখান থেকে তারগুলো টেনে ওই আমরা কি করি ফলস সিলিং এর নিচে তারগুলো টেনে দিই। আর কখনো কখনো আমরা সুইচ বোর্ডের পজিশনস গুলো ভীষণ আমতাবড়ি এখানে করে, যেখানে সেখানে দিয়ে দেয়, ওটা চেঞ্জ করি। তো আমাদের ইন্টেরিয়রে অতটা মানে আমাদের মানে রেসিডেন্সিয়াল ইলেকট্রিক্যালে অতটা মাথা ঘামাতে হয় না। বাট হ্যাভিং সেড দ্যাট, কমার্শিয়ালে আমাদের প্রচুর কাজ করতে হয়, প্রচুর এসব নিয়ে প্রচুর মাথা ঘামাতে হয়। আমি আচ্ছা তো আচ্ছা, ওপর ওপর দেখি আমাদের যে ইলেকট্রিক্যালের তোমার পুরো যে পরিষ্কার টিম আছে সেটা করে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, সে বাবার মধ্যে আমার এটা বড় হয়ে গেলে আবার কেউ দেখবে না। তো লাস্ট হচ্ছে যে যারা আর্কিটেকচার পড়তে চাইছে, একটু যদি তুমি right. বলো যে কোথায় কোথায় আর্কিটেকচার পড়ার সুবিধা, যে বিআর আইআইটি খড়গপুর আর কজন পাবে, এছাড়া আর কোথায় কোথায় পড়তে পারে, কি করে আর্কিটেকচার ক্যারিয়ার শুরু, সেটা যদি একটু বলো, বা কি করে তারা প্রিপারেশন নেবে 9-10 থেকে। দেখো, প্রথমে তো এখানে একটা নাটা বলে এক্সাম হয়, উইচ ইজ নট ভেরি ডিফিকাল্ট এক্সাম টু ক্র্যাক। ও অনেক সোজা। ইভেন কেউ যদি বড় আর্কিটেকচারাল কলেজেও যেতে চায় এখন একটু সোজা হয়ে গেছে এক্সামগুলো একটু প্রিপারেশন নিতে হয়, কিছু কুইজ বা জিকে এইসব থাকে। তারপর মোটামুটি আজকাল যে কলেজগুলো হয়ে গেছে, প্রচুর কলেজ হয়ে গেছে, আর্কিটেকচারে না আনলাইক আদার প্রফেশনস ব্র্যান্ড খুব একটা কাজে দেয় না। মানে আমি যদি আইআইটির আর্কিটেক্ট হয়েও হয়তো এটা ইনিশিয়ালি একটা ইমপ্রেশনস দেবে, কিন্তু আলটিমেটলি কিন্তু এরকম নেই যে আর্কিটেকচারে তোমাকে বেস্ট অফ বেস্ট কলেজেই পড়তে হবে। এখানেও অনেক আর্কিটেকচারাল কলেজ আছে, স্কুল অফ প্ল্যানিং অ্যান্ড আর্কিটেকচার দিল্লি, ওটা অনেক ভালো। রুড়কি এখন আইআইটি হয়ে গেছে। তারপর যে কলেজ, প্রচুর ভালো ভালো। তারপর সেপ্ট, এগুলো খুব তো উন্নত কলেজ। পশ্চিমবঙ্গে আইআইটি খড়গপুর ছাড়া আর কি কি আছে? শিবপুর আছে তো। পশ্চিমবঙ্গে ওটা শিবপুর, যাদবপুর, আর প্রথমে আর আর আইআইটি খড়গপুর ছিল। এনআইটি তে আছে কিনা আমি ঠিক জানি না এখন। হুম, আর কিছু প্রাইভেট কলেজ হয়েছে, অ্যামিটি, ওমদয়াল, এগুলো কিছু প্রাইভেট কলেজ এসছে। আমার কিছু স্টুডেন্ট পড়েছে অ্যামিটি থেকে, বেশ ভালো, মানে খারাপ নয়। আর এগেন আমি বললাম যে খুব একটা কলেজ, তোমার যদি নিজস্ব খিদে থাকে বা আহ, তুমি যদি মোটিভেটেড হও, খুব একটা কলেজ ম্যাটার করে না, তুমি নিজে নিজেই শিখবে। আর জেনারেলি যখন ওরা ইন্টার্নশিপ করে তখন ওদের একটাই কোয়ালিটি ম্যাটার করে, কতটা সফটওয়্যার জানে। ওরা তো আর খুব একটা ডিজাইনে মাথা ঘামায় না। তো প্রথমে কি করতে হয়, 4-5 বছর ওই কলেজে থাকে ওদেরকে আমি যেটা সাজেস্ট করি যে খুব ভালো করে যত সফটওয়্যার জানবে তত ভালো। তারপরে ওটা একটা ইন্টার্নশিপ করে আমাদের কাছে। এবার আরেকটা হচ্ছে স্যালারি, রাইট? অনেকে ভাবে যে আর্কিটেকচারে পয়সা নেই, সেটা কিন্তু এখন আর নেই। আমাদের সময় হয়তো কম ছিল, এখন আর নেই। এখন একটা মোটামুটি, আমি আমারটা বলতে পারি, আমরা যারা 3D ডিজাইন করে, আমি মোটামুটি ওদের 40-50 থাউজেন্ড পার মান্থ স্যালারি হয়। আর আরেকটা জিনিস হচ্ছে যেটা লোকজন পাওয়াই যায় না, সেটা হচ্ছে যে মনে করো আমি তোমাকে একটা 3D দিলাম, সেখান থেকে একটা ওয়ার্কিং ড্রয়িং করতে হয়। এই জিনিসটার মানে শুধু এক্সপিরিয়েন্স থেকে আসে, এই লোক পাওয়া খুব কম যায়, এইরকম এটা লোক, এটা ভালো লোক। এটা তোমার সব জায়গাতে, এটা মেকানিক্যালও তাই, সব তো সলিড ওয়ার্কসে বা অটোক্যাডে বানিয়ে তো দেবে, তারপর ওখান থেকে মেশিনেবল ড্রয়িং করতে গিয়ে লোক পাবে না, ওটা একমাত্র যারা লেদ চালিয়েছে বা সিএনসি মেশিন চালিয়েছে তারাই করতে পারে।
হ্যাঁ, এই লোকটা যে ভালো যদি কেউ পায়, আমি আমার কথাও বলতে পারি, আমার বন্ধুদের কথাও, আমরা হেসে খেলে 1.5 থেকে 2 লাখ টাকা দিয়ে দেবো, তাতেও পাওয়া যায় না। এটা এটা হ্যাঁ, এটা হেসে মেশিনিস্টের ক্ষেত্রে একই জিনিস মেশিনিস্টদের ক্ষেত্রে, মানে সব হচ্ছে যে থিওরিটিক্যাল ড্রয়িং এর লোক পাবে, যে প্র্যাকটিক্যাল যখন মেশিন, আমি সেটাই তো লোকজনকে বলি, আসলে ম্যাক্সিমাম এখানে এত বেশি স্কুলের চাকরি নিয়ে ঘুরেছে, তো আমি তো দেখেছি যে ইঞ্জিনিয়ারিং এবং সেলস মার্কেটিং এর ক্ষেত্রে যেখানে একটা লোকের এক্সপিরিয়েন্স হয়ে যায়, যেগুলো খুব ক্রিটিক্যাল ফিল্ডে, তুমি যেটা বললে যে ট্রান্সলেশনাল ডিজাইন বলি আমরা, যে বেসিক্যালি একটা থিওরিটিক্যাল রাইট ডিজাইন যে প্র্যাকটিক্যাল মেশিনেবল ডিজাইনে তুমি নিয়ে আসবে, ইমপ্লিমেন্টেবল ডিজাইনে নিয়ে আসবে, কোথাও তুমি এটা রাইট মেকানিক্যালও পাবে না, আর্কিটেকচারও পাবে না, সিভিলও পাবে না, ভেরি রাইট ডিফিকাল্ট, রাইট দে আর রাইট অল হাই এই প্রাইস। তো দেখো, তোমাদের ফিল্ডের সাথে আমাদের ফিল্ডেরও মিল আছে, যে ভালো লোক পেলে স্কাই ইজ দ্য লিমিট, রাইট? অনেকে হয়তো খুব ভালো কাজ করে কিন্তু ভালো কথা বলতে পারে না, খুব ভালো কাজ করে, তারা কি হয়, তারা বড় আর্কিটেক্ট হতে পারে না, কিন্তু তারা কিন্তু যথেষ্ট ভালো স্যালারিতে কাজ করে। মানে আমি বলছি, একটা কলকাতার বুকে 1.5 থেকে 2 লাখ টাকা ভালো, কিন্তু এটা এই পজিশনটায় লোক পাওয়া খুব টাফ। আর বাকি যদি তুমি মোটামুটি এখন ব্যাঙ্গালোরে কিন্তু কলকাতার দ্বিগুণ স্যালারি, হ্যাঁ, মোটামুটি। আর একটা জিনিস হচ্ছে, কিছু এখন ইউনিকর্ন বা স্টার্ট আপ হয়েছে ইয়েতে, মানে ইন্টেরিয়ার ডিজাইনিং এ, ওদের স্যালারি কিন্তু যথেষ্ট ভালো। হ্যাঁ, স্যালারি ইজ নট আ প্রবলেম, বাট নিজেকে মোটিভেটেড রাখা, যে আলটিমেট মোটিভেশন হচ্ছে নিজে নিজের কাজ করা, অন্যের ডিজাইনে কাজ করে খুব ওটা তো একটা মজা পাওয়া যায়। সেলফ ড্রাইভের ওটা একটা বড় একটা ফ্যাক্টর থাকে, কিছু করার নেই, মানে দ্যাট ইজ, আমি বড়, Right. সেটা দেখো, এটা যে কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ডেরই এটা একটা, সে মেকানিক্যাল, সিভিল, আর্কিটেক্ট যাই হোক না কেন, দ্যাট শুড বি দ্য নর্মাল প্রগ্রেশন। Right, প্রগ্রেশনটা right. হচ্ছে যে তুমি একটা স্টেজ পর্যন্ত অন্যের কোম্পানিতে কাজ করলে, বা তোমার কোম্পানিতে যে কাজ করলো, সে তার এক্সপিরিয়েন্স নিয়ে বেরিয়ে তার নিজের মতো আর্কিটেক্টের কোম্পানি খুলবে, এটা সবাই চায় অ্যাকচুয়ালি। রাইট মেকানিক রাইট আগে রাইট আগে আমিও তো এভাবেই সেই চলতো। কারণে, আমি ওই একটা কারণেই বিদেশ থেকে চলে এসেছি। তোমার সাথেও আলাপ আমার ফার্স্ট হয়েছিল আমি যখন এলএসসি তে পড়ছিলাম, তুমি অর্কুটে আলাপ হয়েছিল তোমার রাইট সাথে। রাইট রাইট রাইট, আমি হ্যাঁ, আমি তো সেটাই বলছি যে দেখো, তাহলে সবারই ওই অ্যাসপিরেশনটা, মানে এন্টারপ্রেনিউরাল অ্যাসপিরেশনটা থাকা উচিত, যেটা তোমার ছিল সব অ্যাকচুয়ালি। সব সময়, সব সময়। আর আমাদের লয়ার, ডক্টর, আর্কিটেক্ট সবাই তো এক, প্রথমে একটু স্যালারি কম থাকে, 10 বছর যদি ঘষে মেজে নিতে পারে, ইয়েস, আর্কিটেক্ট হ্যাঁ, আর্ন মানে ভেরি। এক্সপিরিয়েন্স হয়ে যাওয়ার পর ইটস এ ভেরি ডিফারেন্ট বল গেম। ফার্স্ট 10 বছর এটা ঠিক উকিল আর ডাক্তারির মতনই। ইন্ডিয়াতে একটু কম রেকগনিশন, কিন্তু আমি যখন ইউকে তে গেছিলাম, আমি তো আর্কিটেকচার ছেড়ে প্ল্যানিং এ ঢুকবো ভাবছিলাম, কিন্তু ওখানে দেখলাম কি কদর আর্কিটেকচারের, মানে স্টারকিটেক্ট বলে, মানে অনেকে অটোগ্রাফ দেয়, মানে বড় বড় আর্কিটেক্ট, সেই কদর ওই জিনিসটা এখনো ইন্ডিয়াতে আসেনি। হ্যাঁ, মানে একটা আর্কিটেক্টের নাম সবাই জানে এরকম আসেনি। যেমন বিবি দোষী পিৎজার প্রাইজ পেয়েছিল, পিৎজার প্রাইজ বিবি দোষী ইন্ডিয়ান আর্কিটেক্ট হয়ে পাওয়া অনেকটা ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপ ফুটবল জেতার মতন, মানে এতটাই এতটাই মানে আমরা আশ্চর্য হয়েছি ইন্ডিয়া থেকে, মানে ওটা আর্কিটেকচার নোবেল, কিন্তু লোকে জানে না বিবি দোষীর নাম কজন জানে। কিন্তু না, তুমি যদি এটা দেখো, আলটিমেটলি আমার মনে হয় যারা ক্রিয়েটিভ লোক তারা অতটা রিকগনিশন নিয়ে চিন্তাও করে না, বাট না ফর না দেম সেটা না, তাদের যে সেটা না, নিজের নিজের কিন্তু সৃষ্টিটা। কিন্তু কিন্তু ইউকে তে তুমি নরমান ফস্টার মোটামুটি সবাই নাম জানে, মানে অলমোস্ট ইজ আ কাইন্ড অফ, হ্যাঁ মোটামুটি, কারণ ওদের আর্কিটেকচারের অ্যাওয়ারনেসটা অনেক বেশি। আমি ইউরোপে বলছি, আমি ইউএসএ তেও জানি না এটা কিরকম, ইউরোপে অনেক বেশি। এবং ইউরোপ দেখবে নতুন আর্কিটেকচারকে অত পাত্তা দেয় না, ও ইউরোপ স্কাই স্ক্র্যাপার্স এগুলো ভালোবাসে না, ওরা যত ইউএসএ তো, পুরো। দেখো ইউএস একটা আর্কিটেকচারের মাতৃভূমি, রাইট? ইটস এ মাদারল্যান্ড অফ আর্কিটেকচার। ওদের ওদের টেস্ট, বাই দ্য ইউএস অতটা আর্কিটেকচার সবই নয়, ইউএসএ তে যেটা হয় এক্সটেরিয়ারটার উপর বেশি জোর দেয় রাদার দ্যান ইন্টেরিয়ার। তুমি ঠিক জানো ঠিক এখানে ঠিক। আমাদের এক্সটেরিয়ারটা অনেক বেশি আছে। তো ঠিক আছে শিবাজি, অনেক বেশি হলো একটু শুনবে না তো, বাট আই থিঙ্ক থ্যাংক ইউ ফর কামিং এন্ড ঠিক ইলুমিনেটিং আছে, দ্য থ্যাংক পিপল। থ্যাংক, অলওয়েজ এবং প্লেজার। আমার বক্তব্য হচ্ছে যে পশ্চিমবঙ্গে অ্যাকচুয়ালি ধরো, আমি আশা করছি যে যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, 50 বছর বাদে প্রচুর অপরচুনিটি তৈরি হবে। আমরা একটা খুব শুভ সময় কাজটা করছি, এবং আশা করছি, আমি বারবার ছেলে মেয়েগুলোকে বলছি যে পশ্চিমবঙ্গে প্রচুর অপরচুনিটি তৈরি হলো, তোরা চাকরিগুলো পাবি না, কারণ তোরা সেই আর এমএ তুমি বিএড এর পেছনে তুমি ছুটছিস। তোমার অডিয়েন্সকে এই মানে একটু এনকারেজ করো, কেননা অনেক বিল্ডিং তৈরি হচ্ছে, তুমি ভাবতে পারবে না ইন্ডিয়াতে এখন কোন কোন জায়গায় তাজ, তারপর মে ফেয়ার, এরা হোটেল বানাচ্ছে, খুব অড না না, জায়গায় আমি দারুণ জানি, বানাচ্ছে। দেখো এটা আমি তো খুব রুড, এবং আমি খুব সরাসরি বলি যে ইন্ডিয়া এখন কে শেপড ইকোনমির দিকে যাচ্ছে। কে শেপড ইকোনমি হচ্ছে, শুনতে খুব খারাপ লাগবে, টপ 1-3% হাতে সব ওয়েলথ, তুমি নিজেও দেখতে পাচ্ছ, ঠিক ঠিক আছে?
এবার ওই টপ 1-3% যা যা রিকোয়ারমেন্ট, যেমন এক্সপেন্সিভ ইন্টেরিয়ার, এক্সপেন্সিভ 5 স্টার রাইট। হোটেল ডিজাইন, এগুলোতে তো প্রচুর ইন্টেরিয়ার লাগে। সো ওই কেশেপ ইকোনমির ওই মজার ব্যাপারটা হচ্ছে কি, ওই স্তরে যারা কাজ করবে, যেটা লাক্সারি ইকোনমি তুমি বলতে পারি, হ্যাঁ, লাক্সারি। লাক্সারি ইকোনমি সেগমেন্টে যারা যা স্কিল গুলো ডেভেলপ করবে, ইন্টেরিয়ার ডিজাইন ইজ ওয়ান অফ দেম, তারা ডেফিনেটলি প্রচুর ভালো চাকরি পাবে। ইট ইজ রাইটিং অন দ্য ওয়ালস, ইট ইজ রাইটিং অন দ্য ওয়ালস, এন্ড আই সি দ্যাট এভরিওয়্যার, নট অনলি প্রচুর আমি অপরচুনিটি। ইউএসএ তে দেখছি, এটা ইন্ডিয়াতেও দেখছি। একটু বলতে খারাপ লাগছে, বিকজ আমরা বাঙালিরা সবাই অপবিত্র, সবাই বামপন্থী একটা বীজ আছে আর কি, কিন্তু ব্যাপারটা হচ্ছে দিস ইজ দ্য হার্ড ট্রুথ। একদম একদম প্রচুর অপরচুনিটি আছে। কমিউনিকেশন স্কিল ইজ আ মাস্ট, মানে স্টোরি টেলিং, কমিউনিকেশন আমি বলছি না ফ্লাওয়ার ইংলিশ, বাট তোমার উল্টো দিকে একটা টাফ পার্সন আছে যে তোমাকে কোটি টাকার প্রজেক্ট দিচ্ছে, সে নিশ্চয়ই বাজিয়ে নেবে, সেই নার্ভ রেকিং একটা যে স্টোরি টেলিং ক্যাপাবিলিটিটা অল প্রফেশনের জন্য দরকার, সবার থেকে। I survive by my storytelling capability everywhere I go. এটা লোকে ভাবে যে আমি স্টোরি টেলিং শুধুমাত্র আমার চ্যানেলে করছি, ইটস নট ট্রু। এভরিওয়্যার ইউ গো ইটস স্টোরি টেলিং। তো ঠিক আছে শিব, থ্যাংক ইউ। ঠিক আছে, তুমি আমাকে কিছু কাজ দেখাতে বলছিলে, ইউ ক্যান গিভ মাই লিংক। তুমি তোমার কয়েকটা এক্সাম্পল আমি দেখাতে না, বলেছিলাম। তুমি আমি একটা কাজ করো, তুমি যখন এটা পোস্ট করবে আমার লিংকডইন না প্রোফাইলটা তুমি দিয়ে এখানে দিও। শেয়ার করে দাও, তুমি এখানে শেয়ার করে দাও, লোকে আবার আলাদা কোথায় কি দেখবে, এখানে শেয়ার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখানোর চেষ্টা করছি। এবার একটু স্টোরি টেলিংটা করবে প্লিজ। হ্যাঁ, দেখা যাচ্ছে কি স্ক্রিনটা? হ্যাঁ, স্ক্রিনটা দেখা যাচ্ছে, শেয়ার করে দাও। আমি লিঙ্কডইন থেকেই দেখি যে, কেননা লিঙ্কডইনে মোটামুটি কিছু আমাদের তো প্রজেক্ট থাকে যে আমরা শেয়ার করতে পারি না। তো এই যে এটা আমরা যে প্রজেক্ট গুলো করেছি, আমি উপরে দেখাচ্ছি। ভালো করে একটু স্টোরি টেলিং করো, নাহলে লোকে বুঝতে পারবে না ব্যাকগ্রাউন্ড। এটা হচ্ছে আমার এক বন্ধুর বাড়ি, দেখো আমি নিজে ছবি আঁকছি। হ্যাঁ, এটা উল্টে গেছে মনে হয়, রাইট? দাঁড়াও, আমি ওপরেই দেখাচ্ছি। দেখো আমি আমি আমার ইউনিক সেলিং পয়েন্ট হচ্ছে আমি ছবি আঁকতে পারি, রাইট? তো আমাকে অনেক সময় ক্লায়েন্ট জিজ্ঞেস করে যে এটা পার্সোনালাইজেশন আমি বলি কি করে করব। তার একটা ক্লায়েন্টকে জিজ্ঞেস করেছিলাম তোমার কি সবচেয়ে ভালো লাগে, সে বলেছিল আমি জুরিখে ছিলাম, ওই জায়গাটা আমি খুব মিস করি, তখন আমি এই ছবিটা এঁকে দিয়েছিলাম। তো এই যে নুয়ান্সেস গুলো, এইটা আমি কিছু ছবি এঁকে, মানে আর্টিস্ট আর আর্কিটেকচারের মধ্যে যে গ্যাপটা, সেটা আমি অনেক সময় আমি পূরণ করার চেষ্টা করি। তো এইভাবে আমি কি করি, আমি প্রত্যেকটা জায়গাতে এটার পজিশনিং এর ব্যাপার থাকে। তো একে বলে 3D। এইগুলো দেখো অরিজিনাল না, এগুলো কিন্তু 3D। প্রথমে আমরা এই 3D-টা বানাই, এটা রেসিডেন্সিয়াল প্রজেক্ট। আমরা কিছু ক্যাফে বানিয়েছি, এখন বড় হোটেলের প্রজেক্ট হচ্ছে। এই যে হোটেলের একটা পার্ট প্রজেক্ট হয়েছে। হ্যাঁ, এই যে দেখো আমরা এখানে কিন্তু এটা কি স্টাইল বললে আমি বলবো, এটা অনেকটা কলোনিয়াল ইন্ডিয়ান স্টাইল, মানে ব্রিটিশরা আমাদের এখানে এসে অনেক কিছু আমাদের এলিমেন্টস গুলো নিয়েছিল। তা বাইরেটা ওরকম। এটা এটা একটা আম বাগানের মধ্যে, তো আমরা ওই অনেক কিছু থাকে, এটা তো 1 ঘন্টায় বোঝানো সম্ভব না। এটা ব্যুরো ভেরিটাস এর অফিস। এটা আমরা অনেকগুলো একসাথে ক্যাফে বানাচ্ছি, ও রুফটপ ক্যাফে। তারপর দেখো যে কোথা থেকে কোথায় চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ এরকম থাকে, জিনিসটা এরকম হয়ে যায়, সেইগুলো আমাদের খুব ভালো করে এক্সপ্লেন করতে হয়। এটা আল্ট্রা লাক্সারি প্রজেক্ট, এই প্রজেক্টটার ভ্যালু প্রায় 1.5 CR এর বেশি। এটা আমরা করেছি হচ্ছে একটা আল্ট্রা লাক্সারি একটা অ্যাপার্টমেন্ট আছে, সেখানেই করেছি। তারপর এটা ব্যুরো ভেরিটাস এর যে অফিসটা, সেখানে আমি লিঙ্কটা দিয়ে দেবো, কারোর যদি খুব উৎসাহ থাকে। আমরা প্রচুর কাজ করি, 100-150 প্রজেক্ট হয়ে গেছে, সে এখানে ব্রাউজ করে করে কাজগুলো দেখতে পারে। এখানে আমি ওই ইয়েটা করছিলাম, কি বলে, ডকইয়ার্ড কো। এখন ডকইয়ার্ড কো নাম হয়েছে বিকজ ইট টেকেন বাই আ গ্রুপ। আমরা কি করে তৈরি করছিলাম তার একটা ভিডিও দিয়েছি। এইগুলো এটা আমরা একটা ডানকুনিতে একটা টি হিস্ট্রি নিয়ে, ওদের একটা টি প্রজেক্ট ছিল, তার হিস্ট্রিটা আমরা পুরো ডেপিক্ট করেছি এখানে। তো এইভাবে আমি প্রচুর প্রজেক্ট আছে, এইটুকু সময় দেখানো। এই যে এটা আমার এটা হোটেলের প্রজেক্ট। হ্যাঁ, কিভাবে আমি ছবিটা এঁকেছি, এটা যেই হোটেলের প্রজেক্টটা চলছে। এটা তো আমি বেশ এখন কলোনিয়াল মনে হচ্ছে, এটা টোটাল ব্রিটিশ হ্যাঁ, কলোনি।
ফ্রেঞ্চ ফ্রেঞ্চ শট। ফ্রেঞ্চ, একটা তো ফ্রেঞ্চ। হ্যাঁ, তো এইরকম করছি খুব। এটা কোথায় বলো তো, তুমি অবাক হয়ে যাবে, এটা বিহারের ছাপড়াতে। তো আমি খুব অবাক হয়ে গেছিলাম ছাপড়াতে এরকম। তো ওরা বলছিল না আমাদের দুটো জিনিস খুব চলে, একটা হচ্ছে এডুকেশন আর একটা হচ্ছে ম্যারেজ। এটা একটা ব্যাংকোয়েট হল। তো এই জিনিসটা অলমোস্ট তৈরি হয়, 6 মাসের মধ্যে এটা রেডিও হয়ে যাবে। তো দেখো এখন ভারতে কিন্তু লোকেরা খুব অ্যাসপিরেশনাল লোকে, ওরা কিন্তু থ্যাঙ্কস টু ইউটিউব, তারপর ইনস্টাগ্রাম, এরা কিন্তু এসব দেখছে, এরা বলছে আমাদের। তুমি ভাবতে পারো একটা টিয়ার 3 সিটিতে এরকম একটা যথেষ্ট ভালো করে বানাচ্ছে, মানে এরকম না কোনো কম্প্রোমাইজ করে না, জাস্ট আগে অ্যাকচুয়ালি এটা আগে ছিল, ইট ইজ অ্যাকচুয়ালি রিটার্ন অফ দ্য কলোনিয়াল এক্সপিরিয়েশন। আমি তোমাকে বলি, একটা ছোট্ট ঘটনা বলি, ইউ বি সারপ্রাইজ। রানাঘাটে ব্যাক ইন 1780 রাইট এটা বাংলার সবচেয়ে বড় প্রাসাদ ছিল একসময় রানাঘাটে। ইটস গট অলমোস্ট ডিস্ট্রয়েড। ওদের যে পাল চৌধুরী জমিদার বাড়ি ছিল, সো হি মেড এ প্যালেস অফ 250, মানে ক্যান ইউ বিলিভ, 250 রুমস উইথ স্কটিশ আর্কিটেক্ট। পুরো স্কটল্যান্ড থেকে সেই সময়, মানে অন দ্য টাইম অফ 1800 এ, তো স্কটল্যান্ড থেকে একটা আর্কিটেক্ট কানি প্রচুর মানে ওই রানাঘাটের মতো জায়গায় পুরো একটা স্কটিশ প্যালেস তৈরি করেছিল। এবং রাইট তখন বাংলার জমিদারের ওরকম অ্যাসপিরেশন ছিল। তুমি গ্রামে গ্রামে গিয়ে দেখবে ব্রিটিশ নয় স্কটিশ নয় ফ্রেঞ্চ ক্যাসেল, এগুলো সব তখন গ্রামে, মানে মানে রাইট আমি তো এইবার ভুললাম দুর্গাপুজোর সময়, এবং আমি আর্কিটেকচার গুলো লক্ষ্য করছিলাম, এন্ড ইউ ক্যান ক্লিয়ারলি সি যে সে সময় লোকেদের হাতে কি পরিমাণ টাকা ছিল। এবং ওরা তখন কিন্তু গ্রামে, তুমি টিয়ার 2 সিটি ভুলে যাও, গ্রামের মধ্যে দেখবে সব স্কটিশ ক্যাসেল বানাচ্ছে। ঠিক 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 তো ঠিক ঠিক যেটা হয়েছে, অবভিয়াসলি আমরা একটা নেহরুবাইট সোশ্যালাইট ইকোনমির মধ্যে দিয়ে যখন গেছি, জমিদার বা রিচ ক্লাসটা ডিস্ট্রয়েড হয়েছে, বাট নিউ রিচ ক্লাস হ্যাভ কাম আপ। কারণ এগুলো তো টাকা পয়সা ছাড়া হয় না। ঠিক ঠিক So when the ঠিক return ঠিক of money has started flowing in after, মানে তোমার মনমোহন সিং এর লিবারালাইজেশন এর পরে, মানি স্টার্টেড ফ্লোয়িং ইন আওয়ার ভেন, রাইট? রাইট তারপর থেকে তুমি দেখবে যে 2010 2015 থেকে লোকের হাতে এখন যেহেতু টাকা এসছে, নাও দ্যাট অ্যাসপিরেশন ইজ ব্যাক। So aspiration রাইট is never born without capital. That's the problem. রাইট বাঙালির কোনো অ্যাসপিরেশন নেই, বাঙালির কোনো অ্যাসপিরেশন নেই, তার কারণ তার ক্যাপিটাল নেই। তাহলে বাঙালির পলিটিক্যাল অ্যাসপিরেশন নেই, কেরিয়ার অ্যাসপিরেশন নেই, বিজনেস অ্যাসপিরেশন নেই, বিকজ people have grown up in a society where they've seen যে যাদের রক্ত বলতে কিছু নেই। রক্ত কিছু না থাকলে রক্ত মানুষের লাফাবে কি করে, রাইট? এটা একটা বেঙ্গলের একটা প্রবলেম যে ছেলে মেয়েদের প্রচন্ড অ্যাসপিরেশন নেই, কারণ এখান থেকে রক্ত শুষে নেওয়া হচ্ছে। দের ইজ নো ক্যাপিটাল ফ্রম অল সোর্স। সেই অ্যাসপিরেশনটাই যদি, আমরা তো অ্যাসপিরেশনের উপরেই বাঁচি, আমরা তো পেট চলে লোকের মানে কিছু নতুন রাইট রাইট লাগ রাইট। যাবে আমি আমাদের। জানি যে মানে আমরা যারা ধরো বাংলার বাইরে গেছি, তুমি বাংলার বাইরে থেকে তারপর ফিরেছো, সবসময় যে জন্য আমি বাঙালিদের হয়তো আমি হয়তো মেজাজ হারিয়ে গালাগাল দিয়ে, আই নো দ্যাট পিপল ডোন্ট লাইক মি বিকজ অফ দ্যাট, বাট মেজর কারণটা এটাই যে সে তুমি আর্কিটেকচার বলো, তুমি সায়েন্স বলো, তুমি বিজনেস বলো, কোথাও কোনো অ্যাসপিরেশনের ছিটে ফোটা তুমি খুঁজে পাবে না। কিন্তু বিপ্লব দা, তোমার চ্যানেলের থ্রু দিয়ে আমি একটা কথা বলতে চাই যে যদি একটু ভালো চান্স পায়, তুমি একটা জিনিস দেখো, আমরা পুজো মণ্ডপগুলো কত সুন্দর করে বানাই, রাইট? খুব সুন্দর এস্থেটিক্যালি, মানে আমি জানি না। মণ্ডপ ছেড়ে দাও, 250 বছর আগে যেসব তুমি এখনো যেসব মানে তখনকার কাঠের কাজ, তুমি যদি যাও কয়েকটা মণ্ডপে বা জমিদার বাড়িতে, ওই কাজ এখন তুমি কোনো লোক পাবে না ওই কাজ করাতে, যেসব কাঠের কাজ হচ্ছে। আমি তো কয়েকটা ফটো দিয়েছিলাম, আমি দেখছি যে কিরে বাবা, একদম মাইক্রন লেভেলে গিয়ে প্রিসিশন করেছে, যে ওই রকম কার্পেন্টার তখন কি করে তৈরি করলো, এটা 250 বছর আগে। এবং বাংলার তখন সেই সব হাতের কাজ কাঠের কাজ মানে ইউরোপিয়ান বণিকরা হট কেকের মতো বিক্রি করছে। ভাগীরথীদের বিজনেস হচ্ছে হট কেকের মতো, বলা করে জাহাজ তৈরি হচ্ছে, হট কেক বিক্রি করছে, এবং লোকে লালে লাল হয়ে যাচ্ছে ফুলে। সেই বাঙালি আজকে মানে একটা কাঠের কাজের একটা কাঠের মিস্ত্রি পর্যন্ত পাবে না। সেটাই, মানে আরেকটু যদি একটু অ্যাসপায়ার্ড হতো, ক্যালকাটা ক্যান বি হাব অফ ইন্টেরিয়র ডিজাইনিং ইন ইন্ডিয়া। আমাদের যেহেতু আমাদের এবং আমি তোমার খেয়াল দিই, আমি কদিন আগে একটা ভিডিও করেছিলাম তোমার 4 মাস আগে, তো তুমি ধরো কালনায় যদি যাও, কালনা একটা টেম্পল কমপ্লেক্স আছে, আমি দেখেছি। তো দেখবে যে নবাব আমলে যখন ওর ব্রিটিশরা আসেনি, তখন যে মন্দিরগুলো বানিয়েছে না, একটা মন্দির ছিল পঞ্চরত্নের মন্দির বলে, পঞ্চরত্ন, পঞ্চরত্নের মন্দিরের দেয়ালের গায়ে এত অসম্ভব ফাইন আর্টস আর্কিটেকচার, ও দেখলে তুমি বুঝতে পারবে ও এখনো কেউ তোমরা বানাতে পারবে না। তারপর তোমার কিছু মন খারাপ হয়ে যাবে এসব দেখলে, যে কোথায় বাংলার আর্কিটেকচার ছিল। তারপর 1808 সালে অ্যাকচুয়ালি কালনার ফেমাস 108 শিব মন্দিরটা তৈরি হয়, ও 108টা, সেইটার আর্কিটেকচার পুরো ব্ল্যান্ড, কিছু নেই। হঠাৎ দেখবে যে মন্দির গাত্র থেকে সব আর্কিটেকচার হারিয়ে গেছে। তার মানে কি ওইসব ওই 60 বছরের মধ্যে মানে
ব্রিটিশরা এত অত্যাচার করেছে, বাংলার সমস্ত কিছু ইন্ডাস্ট্রি ধ্বংস করে দিয়েছে। অ্যান্ড ইউ ক্যান সি অন দ্যাট, মানে ওই 108 শিব মন্দিরের পাশে হচ্ছে পঞ্চরত্নের মন্দিরটা, একটা যা 60 বছর আগের বানানো, হ্যাঁ, 60 বছর আগের মন্দিরটার আর্কিটেকচার আর 108 শিব মন্দির আর্কিটেকচারের মধ্যে আকাশ পাতাল। 108 শিব মন্দির আর্কিটেকচার কিচ্ছু নেই, ব্ল্যান্ড। রাইট। যখন তুমি পঞ্চরত্নের মন্দিরটা দেখবে তুই পাগল হয়ে যাবে যে কিভাবে এই আর্কিটেকচার পসিবল। এন্ড দ্যাট ওয়াজ বিল্ড অন 1754, মানে এটা হচ্ছে পলাশী যুদ্ধের জাস্ট 3 বছর আগে। ঠিক 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 ঠিক। এখনো আমি বলছি, এখনো যদি একটু যদি রিভাইভাল করে, লোকে বিজনেস বোঝে, কারণ আমি সবচেয়ে দেখি যে পুজো মণ্ডপের ভেতরে কি সুন্দর কাজ করে এখনো। ও তো অসম্ভব। তুমি এবার আমি জানতো, অসম্ভব। এবার হুগলিতে যে পুরো অবাক হয়ে গেছিলাম। হুগলিতে তুমি যদি ওই বেলটাতে যাও, মানে হুগলিতে দুর্গাপুজো এখন সবচেয়ে বেশি ফ্যানফেয়ার হয় আদার দ্যান ক্যালকাটা। এই ভেতরে কি সব কাজ, মানে দেখে পুরো মাথা খারাপ করে দেয় পুরোপুরি। মানে লাইক রিয়েলি কোটি কোটি টাকার বাজেটে করেছে। তো রিয়েলি তোমার সাথে কথা বলে খুব ভালো লাগছে। আই ডেফিনেটলি, কারণ আর্কিটেকচার ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ এ কালচার। আর্কিটেকচার ছাড়া কোনো Right. কালচার বোঝা যায় না। আর আমি সেটাই বললাম, মানে মানে সেটাই আমি মানে আমি ইটালিতে বলছি। ছিলাম, বাই দ্য ওয়ে, আমি ইটালিতে স্টুডেন্ট অবস্থায় ছিলাম, টুরিনো সিটিতে ছিলাম। ইটালি মিন্স আর্কিটেকচার, রাইট? তো হ্যাঁ, ইটালিতে তুমি বা তুমি যে কোনো ইউরোপের একটা শহরে, তুরিনের মতো শহরে তুমি হাঁটতে থাকো, 15 দিন ধারে একেবারে বিল্ডিং এর স্থাপত্য দেখলে তোমার মনে হয় কিছু একটা মধ্যে আছে। কম্পারেটিভলি আমরা এখানে মানে তুমি যদি ইউএস বলো, ওটা কোনো মানে ইয়েই নয়, আর্কিটেকচারের জায়গায় নয়। তো ওই যে ব্যাপার, সো বেসিক্যালি দ্যাট গিভস দ্য গ্ল্যামার অফ এ সিটি। আর্কিটেকচার ছাড়া একটা সিটির কি থাকে? দ্যার ইজ নাথিং। আর তুমি আজকে বাহ। কলকাতায় বলো, যাই বলো না কেন, অধিকাংশ জায়গায় সেই জিনিসটাই লস্ট। মানে ইফ ইউ লুক অ্যাট ইট, দ্যাট ইজ এ ভেরি বিটারলি। আর নর্থ কলকাতা দেখলে আমার মনে হয় ইটস এ লস্ট অপরচুনিটি। ওই সব জায়গা, গোয়া বা শ্রীলঙ্কা বা গল সিটিটায় গেছিলাম, ওরা কি সুন্দর প্রিজার্ভ করে সুন্দর রেখেছে। নর্থ কলকাতা প্রিজার্ভ নেই। কলকাতার কলকাতার তো সমস্যা, আমি তোকে তোমার বললাম না চোখে যে জল চলে ওগুলো আসবে। পুরো ভুলে যাও। ইভেন গ্রামের দিকে যেসব জমিদার বাড়ি ছিল, সুন্দর সুন্দর জমিদার বাড়ি ছিল, সব স্কটিশ আর্কিটেকচারদের বানানো, আর্কিটেক্টদের বানানো। সামহাও মানে বাংলার জমিদারদের মধ্যে স্কটিশ ক্যাসেলের প্রতি একটা অসম্ভব দুর্নিবার আকর্ষণ ছিল। And I've seen so many Scottish castle style architecture in জমিদার। ঠিক সেগুলো ঠিক সব ঠিক। বাড়িগুলো ভেঙে পড়ে গেছে, কারণ জমিদারদের পকেটেও পয়সা নেই। কারণ নেহরুর এই কল্যাণে অবশ্য ঠিক আছে, জমিদারি প্রথা যাওয়ারই ছিল। তো ফ্যাক্ট ইজ, অ্যাটলিস্ট জমিদারি প্রথা চলে গেল, ঠিক আছে, সরকার অন্তত জমিদারি বাড়িগুলো নিয়ে মেনটেন করতে পারতো। বিকজ কিচ্ছু মানে কিচ্ছু অ্যাওয়ারনেস নেই। লস অফ আর্কিটেকচার ইজ ভেরি পেনফুল। মানে তুমি যদি আর্কিটেক্ট হো, তুমি কত পেন ফিল করতে পারবে আমি জানি, কিন্তু আমি একটা সাধারণ লোক হয়ে যখন এইসব পুরো জমিদার বাড়িগুলো দেখি, এবং ওই পুরো জমিদার বাড়িগুলোর মধ্যে যে আর্কিটেক্টটা বেরিয়ে আছে, তখন আমার খুব দুঃখ হয় যে আমরা বাঙালিরা আর ওটা প্রিজার্ভ করতে পারলাম না। এই যে সাদার্ন এভিনিউ এইসব জায়গায় কত আর্ট ডেকোর, আমরা তো আর্ট ডেকোরটাকে অনেক নিয়েছিলাম, সেই বাড়িগুলোকে ভেঙে ভেঙে এখন সেই কন্ট্রাক্টররা বাড়ি বানাচ্ছে। ছেড়ে দাও, ওটা নিয়ে ভেবে আর লাভ নেই। ইটস এ ক্যানিবালাইজেশন। মানে কিছু আমি করার আমি নেই। জানি যে মানুষ যখন মানে মানুষের মাংস খায়, সেটাকে ক্যানিবালিজম বলে। সো হোয়াট মাই থিং ইজ দ্যাট দেয়ার ইজ অ্যান আর্কিটেকচার ক্যানিবালিজম। এন্ড আর্কিটেকচার, একটা কোন আর্কিটেকচারকে খুব দুঃখ লাগবে এটা কিন্তু ইন্ডিয়াতে হয়েছে, পৃথিবীর বাইরে সব দেশ কিন্তু প্রিজার্ভ করে টু সাম না এক্সটেন্ট। দেখো, এইটা এখন বললে কি হবে? আমি তো বারবার করে বলি না যে হোয়াই আই এম সো ফেড আপ উইথ দ্য ডেমোক্রেসি। রাইট। কারণ আলটিমেটলি দেখো, মানুষ মারা যাবে, একটা জিনিস স্বীকার করতে হবে, মানুষ মারা যাবে, আমরা মরণশীল, রাইট? তো হোয়াট সার্ভাইভ ইজ আর্কিটেকচার। মানুষ কিন্তু রাইট। সার্ভাইভ করে না, হোয়াট সার্ভাইভ ইজ ওর আর্কিটেকচার অ্যান্ড কালচার। তো এইবার হলোটা কি, আমাদের ইন্ডিয়াতে তুমি শুধু আর্কিটেকচার কেন, নদী ফদি সবকিছু তো খেয়ে ফেলেছে পশ্চিমবঙ্গ। মানে তুমি কি অবাক হয়ে যাবে যে করিমপুরের মতো জায়গায় আমি ছোটবেলা থেকে ঘুরছি, স্বাধীনতার পর একটা নতুন কোনো খাল তৈরি করা হয়নি, বরং সবকটা খাল বুঝিয়ে দেওয়া হয়েছে। And it was a dismal thing for the economy, right? পুরো জায়গাটার পুরো ইকোসিস্টেম ধ্বংস করে দিচ্ছে। And I've seen that what is happening in democracy, যার জন্য আজকে আমি নিজে অত্যন্ত দুঃখজনক এই কনক্লুশনে এসেছি যে ডেমোক্রেসি আমাদের বাজাতে পারবে না। এটা খুব খারাপ। ঠিক ঠিক ঠিক, তোমার ভিডিও তো দেখি, ঠিকই বলো তুমি। এটা আর্কিটেকচারের পক্ষে আরো খারাপ। না মানে তো কি কেউ করেছে, বোঝে না। নদীগুলো শেষ করে দিয়েছে, যেটুকু গ্রামের দিকে দুর্দান্ত সব স্কটিশ আর্কিটেকচার গুলো ছিল, সব শেষ হয়ে গেছে। সো হোয়াট ইজ দ্য লাইফ হিয়ার, হোয়াট ইজ দ্য অ্যাসপিরেশন? ঠিক আছে, মানে এরকম একটা ঘাট আর এরকম নদী পেলে ইউরোপ কি করে দিত আমি মানে। এক্স্যাক্টলি সেগুলো তো আমার খারাপ লাগে, যেটা নদীগুলো রক্ষা করতে পারেনি। তো ঠিক আছে, চল, এগুলো দুঃখ করে লাভ ঠিক নেই, আছে, কিন্তু দুঃখটা জানাচ্ছি, যা অ্যাটলিস্ট হচ্ছে, হ্যাঁ লোকজন right. আমার কথা প্রচুর শুনছে, দুঃখটা জানানোর স্কোপ পাচ্ছি, এটাই ভাবি ভাগ্য, আর কি করা হ্যাঁ, যাবে। বাঁচানো ঠিক তো আছে পারলাম না। বিপ্লব দা, চল, বাই বাই। খুব ভালো, থ্যাংক ইউ, নাইস প্লেজার টকিং।